শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাহিত্য বিষয়ক আন্তর্জাল অনুষ্ঠান পাণ্ডুলিপি করে আয়োজনের ৪৮তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। শুরুতেই গভীর বেদনা ও পরিতাপের সঙ্গে আপনাদের জানাতে চাই যে আজ সকালে বাংলাদেশের এই মুহূর্তের একজন অন্যতম শক্তিমান প্রাবন্ধিক এবং গবেষক, আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত ঘনিষ্ঠজন এবং আমাদের বিস্তারের একজন পরম শুভার্থী ডক্টর ভুইয়া ইকবাল মারণ ব্যাধি করোনার শিকার হয়ে বিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা সংহতি প্রকাশ করছি এবং পরম শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলা সাহিত্যের এই অকৃত্রিম মিত্রকে। আমরা এই অনুষ্ঠানটি ৪৮ পর্বে এসেছি তাকে ছাড়াই এতদিন, যদিও আমার ইচ্ছে ছিল গোড়া থেকে প্রথম থেকে যে তাকে আমাদের অতিথি হিসেবে আনবার, কারণ আমি জানি তাকে ছাড়া এই আয়োজন অসম্পূর্ণ এবং শেষ পর্যন্ত অসম্পূর্ণ থেকে গেল, কারণ তিনি একটু প্রযুক্তিভীত মানুষ, সহজে সাহস করেননি এই প্রযুক্তির মুখোমুখি হতে। যদিও শেষ মাসখানেক আগে তার সঙ্গে আমার কথা হয়েছে, তখন তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে না, তিনি এবার সাহস সঞ্চয় করেছেন, তিনি এবার প্রস্তুত, তিনি আসবেন। এবং আমি সেই দিনটির আশাতেই ছিলাম। গত ১০ তারিখ সেই প্রত্যাশা নিয়েই তাকে আবারও ফোন করেছিলাম, ফোন তখন বন্ধ পেয়েছে বারবার। অর্থাৎ তিনি তখন এই ব্যাধির সঙ্গে লড়াই করছিলেন। আজ তার লড়াই শেষ হয়ে গেল। তবে আমরা মনে মনে প্রত্যাশা করছি এবং আমি খুব আশাবাদী যে খুব দ্রুতই তাঁকে নিয়ে এই বিস্তারের এই মঞ্চেই একটি স্মরণ সভার আয়োজন অন্তত করতে পারবো। তা নইলে আমাদের এই অনুষ্ঠানটি আসলে পূর্ণতা পাবে না এবং আমার মনের মধ্যে রয়ে যাবে গভীর অতৃপ্তি। যাই হোক, আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসি। আজকে আমাদের অতিথি বাংলাদেশের একজন অত্যন্ত শক্তিমান এবং সক্রিয় এবং নিবেদিত প্রাণ শিশু সাহিত্যিক কাইজার চৌধুরী, যিনি পেশায় একজন বিখ্যাত, প্রধান এবং ব্যস্ততম ব্যাংকার হওয়া সত্ত্বেও নিভৃতেই এই সাহিত্যের উপেক্ষিত মাধ্যমটিতে চর্চা করে গেছেন এবং অদ্যাবধি তার সঙ্গে নিজেকে লিপ্ত রেখেছেন। কাকতালীয় হবে কাইজার চৌধুরীর প্রথম বই যেটি, সেটির আলোচনা দিয়েই আমার প্রথম বুক রিভিউয়ার জীবনের সূত্রপাত। ১৯৮০ সালে আমার মনে আছে দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক কবি আল মুজাহিদি আমাকে অনুরোধ করেছিলেন তার প্রথম গ্রন্থ, যেটি ৭৯ সালেই বেরিয়েছিল, ছিনতাই ছিনতাইয়ের আলোচনা লিখে দিতে, এবং সেটি দিয়েই আমার বুক রিভিউয়ার জীবনের সাহিত্য সমালোচক বা পুস্তক সমালোচক জীবনের সূত্রপাত। এবং তারপর আমি বহু বইয়ের আলোচনা লিখেছি, কিন্তু এইটি আমার মনের মধ্যে দাগ গেঁথে গিয়েছিল গভীরভাবে। সেজন্যই আমি তাকে অনুসরণ করতাম, তার কাজ দেখতাম এবং মনে মনে গভীর গৌরব বোধ করতাম যে এমন একজন মানুষ আমাদের সাহিত্যে কাজ করে যাচ্ছেন, যে কোনো একদিন যদি তাকে আমি আমার অনুষ্ঠানে আনতে পারি, সেরকম একটা প্রত্যাশা ছিল। আজ সেই প্রত্যাশা পূরণ হলো এবং আমি আশা করব আপনারাও আজকে তার বর্ণাঢ্য জীবনের গল্প শুনে খুবই আনন্দিত হবেন। কাইজার চৌধুরীর জন্ম ১৯৪৯ সালে ঢাকা শহরে। পড়াশোনা মহাবিদ্যালয়ে পড়াশোনা নটরডেম কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। ৭২-এ স্নাতক এবং ৭৩-এ তিনি স্নাতকোত্তর হন। এরপর থেকে শুরু হয়ে যায় পেশা জীবন ব্যাংকিং সেক্টরে। গ্রিনলেস ব্যাংক বা পরবর্তীকালে যেটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হয়েছে, সেখান থেকে তার ব্যাংকার জীবনের শুরু। এরপর আরো কয়েকটি ব্যাংকে তিনি কাজ করেছেন এবং সর্বশেষ তিনি আরো বাংলাদেশ ব্যাংক, মেঘনা ব্যাংক ইত্যাদি থেকে একেবারে সর্বোচ্চ পদে, মানে ম্যানেজিং ডিরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক পদে থেকে অবসর নিয়ে এখন মূলত অবসর জীবন যাপন, পাশাপাশি লেখালেখির কাজ করছেন এবং তিনি লিখেছেনও প্রচুর। এই পর্যন্ত তার মোট বই বেরিয়েছে ৫৬টি। প্রথম বইয়ের কথা তো বললাম ৭৯ সালে, তারপর ১০ বছরের একটা বিরতি ছিল। ৮৯ সালে দুটো বই দিয়েই তিনি আবার ফিরে আসেন সগৌরবে। একটি ছিল স্বপনের মাওতর গান আর একটি মুক্তিযুদ্ধের হে কিশোর।
দুটি ছোট গল্পের বই, এবং তিনি মূলত ছোট গল্পই রচনা করেছেন বেশি, গোটা 35 তার রয়েছে গল্পগ্রন্থ শিশু কিশোরদের জন্য। সেখানে একটি জিনিস উল্লেখযোগ্য বিষয় আমি বলতে চাই এখানে, যে মুক্তিযুদ্ধ একটি বড় ভূমিকা পালন করছে। ঘুরে ফিরেই তিনি মুক্তিযুদ্ধের কাছে ফিরে গেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম বই তিনি লিখেছেন আর কি। এবং এটা আমি মনে করি আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের কাছে ফিরিয়ে আনতে, মুক্তিযুদ্ধের বিষয়ে সবসময় তাদেরকে সজাগ এবং সচেতন রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আমরা যারা একসময় বাংলা সাহিত্যের খুব গৌরবজ্জ্বল পাঠ শিশু সাহিত্য পড়ে বড় হয়েছি, সেখানে নানা রকম চরিত্র, অমর চরিত্র দেখা পেয়েছি। ফেলুদা, টেনিদা, ঘনাদা, শঙ্কু, কাকা বাবু, এরকম কিছু কিছু চরিত্র কিন্তু কাইজার চৌধুরীর হাতে তৈরি হয়েছে এই বাংলা সাহিত্যে, অমর কিছু চরিত্র। তার মধ্যে বিল্টু মামার কথা তো আমি মনে করি যারাই শিশু সাহিত্য কিশোর সাহিত্য পড়েছেন তারা সবাই একবারকে স্বীকার করেন বিল্টু মামা। রাজু নামে আরেকটা চমৎকার চরিত্র ছিল। তো সেসব কারণে তিনি, আমি মনে করি তিনি আমাদের যে বাংলা সাহিত্যের গৌরবজনক অধ্যায় শিশু সাহিত্যের, সেই ধারাটিকে একেবারেই খুবই শক্তিশালী এবং প্রবল ভাবে তিনি ধরে রেখেছেন, চর্চা করে গেছেন। উপন্যাসও তার রয়েছে গোটা 10 উপন্যাস। সেখানে শোভনের 71, আবারও ঘুরি করে 71 এসে বিল্টু মামা যখন গোয়েন্দা সাজলেন, তারপরে ভূতেদের নিয়ে লেখা আছে তার একটি বিখ্যাত উপন্যাস। আর সবগুলো বই নিয়ে সমগ্র কিশোর সাহিত্য সমগ্র 5টি খণ্ড তার বেরিয়েছে আরো কিছু কিছু সমগ্র রাজুর বিড়ম্বনা নিয়ে সমগ্রটাতে বেরিয়েছে। সব মিলে 56টি বই। এবং এর জন্য তিনি শিশু কিশোরদের ভালোবাসা তো পেয়েছেন, সবচেয়ে বড় পুরস্কার, কিন্তু আক্ষরিক অর্থে যে সাহিত্য পুরস্কারের যে সংস্কৃতি আমাদের দেশে, পুরস্কারও পেয়েছেন অনেক কটা, প্রায় ডজনখানেক পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন। এবং শিশু সাহিত্যে যে সেরা পুরস্কার যেগুলো আছে, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি সাহিত্য পুরস্কার, আনন্দ শিশু সাহিত্য পুরস্কার, সিটি আনন্দ আলো পুরস্কার, এবং অবশ্যই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2013 সালে। তো আজকে আমরা তেমনি একজন মানুষের কাছে তার শিশু সাহিত্যের গল্প শুনবো, তার সাহিত্য জীবনের গল্প শুনবো, এবং তার আরো অনেক নানাবিধ অভিজ্ঞতার সমৃদ্ধ জীবন, সেই গল্প শুনবো। আমি আমার সূচনা বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাইছি না। আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে ফিরে যাচ্ছি। বিস্তারের পক্ষ থেকে তাকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে সাদরে বরণ করে নিতে চাইছি আমাদের এই আজকের আন্তর্জাল মঞ্চে। কাইজার চৌধুরী। ধন্যবাদ আলম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বরাবর একটু লাজুক প্রকৃতির মানুষ আর কি, একটু বাইরে বেরোই না, ঘরমুখ। বাইরে বেরোইলে ওই একটুখানি অফিসে যাতায়াত, এর বাইরে খুব একটা বিচরণ আমার নেই আর কি। সুতরাং এখানে আড্ডাবাজি, ওখানে হই হুল্লোড়, ওইখানে আমি নেই। আমার যেখান থেকে আমি কথা বলছি, এই আমার স্টাডি, এখানেই আমার বাড়িতে থাকে, এখানেই আমার সকাল সন্ধ্যাটা কাটে। বিস্তারের এই আমন্ত্রণে একটুখানি যে উৎকণ্ঠায় যে নেই তা না, কোন প্রশ্নের মুখোমুখি হতে হয়, কি জবাব দিতে গিয়ে কি জবাব দিয়ে ফেলি, সেটা নিয়েও, আর কোন ধরনের প্রশ্ন আসতে পারে তার মোটামুটি একটা ধারণা আছে। সুতরাং আমি 50% প্রস্তুত এ ব্যাপারে। বাকি 50% মানে উত্তরগুলো কি দেব সেটা কিন্তু এখনো সাজানো হয়নি। না, এটা মোটেও এটা প্রশ্নোত্তরের খেলা নয়, এখানে কোনো পরীক্ষা নয়। আমরা সির্ফ গল্প করব আজকে, এবং গল্পের ভিতর দিয়েই আপনার জীবনের গল্প, আপনার সাহিত্য জীবনের গল্প শুনতে চাই। এবং শুরুতেই আসলে আপনার শুরুর গল্পটাই শুনতে চাইছি, অর্থাৎ কখন, কিভাবে, কেন ভাষা, বাংলা ভাষা, বইপত্র, লেখালেখি, এই জীবনটার প্রতি কিভাবে আপনি আকৃষ্ট হলেন, বা এই জীবনের মধ্যে কিভাবে আপনার প্রবেশ ঘটলো আর কি, সেই গোড়ার গল্পটা যদি একটু আমাদের শোনাতেন। গোড়ার গল্পটা বলতে গেলে যে ওই সবাই যারা লেখালেখির সাথে যুক্ত, অ্যাকচুয়ালি জরিপ করে দেখেছি আর কি, মানে আমাকে দিয়ে জরিপ করে দেখেছি যে ওই গোফ গজানোর বয়সেই একটুখানি ওই লেখালেখির বাতিকে চাপে আর কি। আমারও তেমনই একটা অবস্থা হয়েছিল স্কুল জীবনে।
তো অশেষ কৃপায় আমাকে ক্লাস 8 অবধি 9টা স্কুল আমাকে পাল্টাতে হয়েছিল ক্লাস 8 অবধি। এর মধ্যে 2টো বাংলা মাধ্যম আর বাকি 7টা ইংরেজি মাধ্যম। এমনি এই এক সময় সেই 63-64 সালে, 63 সালে আমি কুমিল্লায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কুমিল্লায় পড়ছি ক্লাস 7-এ। তো ফার্স্ট বয় হওয়ার সুবাদে, ফার্স্ট বয় হওয়ার অনেক ই আছে, সুবিধে আছে আর কি, অনেক সুবিধা আদায় করা যায় ফার্স্ট বয় হলে। ওই সুবাদে আমাকে অনেক কিছু করতে হতো স্কুলে। ক্লাস 8-এ বা 9-এ বা 10-এ যারা পড়তেন তাদেরকে বাদ দিয়ে আমাকে দিয়ে ওই অ্যাসেম্বলিটা পরিচালনা করা হতো, স্কুলের অ্যাসেম্বলিটা। আর একটা ছিল, একটা প্রতিদিন আমার একটা দায়িত্ব ছিল যে ওই দিনকার খবরের কাগজের শিরোনামগুলো লিখে একটা বড় একটা কাগজে লিখে ওটা সেটে দেয়া দেয়ালে বা একটা বোর্ডে একটা দেয়ালে ওটা। তো হাতের লেখা ছিল চমৎকার। হঠাৎ খেয়াল হলো স্কুল কর্তৃপক্ষের যে একটা দেয়াল পত্রিকা বের করবে। তো দেয়াল পত্রিকা বের করবে, তো সেটা 63 সাল। ওই রচনা আহ্বান, গল্প, প্রবন্ধ। আমি একটা আর লিখবে কে সে দেয়াল পত্রিকাটা? আমি লিখবো, কারণ আমার হাতের লেখাটা খুব সুন্দর। ঠিক আছে, একটা গল্প লিখে ফেললাম 2 দিনের মাথায়। দুর্দান্ত এক হাসির গল্প। এমন হাসির গল্প আজ অব্দি কেউ লিখতে পারেনি বলে আমার বিশ্বাস। গল্পের শিরোনাম ছিল মাই ফাইট উইথ ক্লে। ক্যাশিয়াস ক্লের সাথে ঘুষাঘুষির একটা ব্যাপার স্যাপার। ক্যাশিয়াস ক্লে তখন সবে মাত্র সনি লিস্টনকে হারিয়ে ওই বক্সিং চ্যাম্পিয়ন হয়ে গেছে। তখনও মোহাম্মদ আলী হয়নি, তখনও তিনি ক্যাশিয়াস ক্লে। গল্পটা এইরকম, আমি ঘুমিয়ে আছি, তো স্বপ্ন দেখলাম আমি ক্লের সাথে ঘুষাঘুষি করছি একটা প্রতিযোগিতায়। তো ক্লেকে একটা ঘুষি মারলাম, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি আমার মা পাশে পড়ে আছে। ঘুমের মধ্যেই ওই মাকে ঘুষি মেরে ফেলেছি, ঘুষি মেরে দিয়েছি। তো ওই রকম একটা দুর্দান্ত হাসির এক গল্প আমি কর্তৃপক্ষের কাছে পেশ করতেই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল। এটা কি লিখে নিয়ে এসছো? এটা কি লিখে নিয়ে এসছো তুমি? বলে স্যার এটা গল্প। এটা গল্প হলো? এটা গল্প হলো? মাকে ঘুষি মারছো, সন্ত্রাসী কোথাকার। যাও আরেকটা গল্প নিয়ে আসো, আরেকটা লেখা লিখে নিয়ে আসো। মনটা ভীষণ খারাপ, কারণ পৃথিবী বঞ্চিত হলো একটা দুর্দান্ত একটা হাসির গল্প। মনটা ভীষণ খারাপ। হোস্টেলে ফিরে গেছি। হোস্টেলে ফিরে গিয়ে ডোগার জেনারেল নলেজের মাঝামাঝি জায়গায় স্পেস ট্রাভেল নিয়ে একটা আর্টিকেল ছিল। তখন রাশিয়া স্পুটনিক পাঠাচ্ছে, তো গ্যাগারিন চক্কর কেটে এসছে রাশিয়ার। জন গ্লেন উপরে উঠেছিল শূন্যে আমেরিকার। তো এই স্পেস ট্রাভেল নিয়ে ভীষণ লেখালেখি চলছে। স্পেস ট্রাভেলের যুগ। 2টো কুকুর লাইলা আর লাইকা ওরাও ঘুরে এসছে স্পেস থেকে। তো ওই ডগার জেনারেল নলেজের ওইখান থেকে হুবহু টুকলিফাই করে পরের দিন ওটা পেশ করলাম কর্তৃপক্ষের কাছে। আহ চমৎকার, এই তো গতকাল কি লিখে নিয়ে এসেছিলে, অসাধারণ, যাও দেখো কি দেয়াল পত্রিকায়। আমারই টুকলিফাই করা প্রবন্ধ ওই প্রথম বেরোলো ওই দেয়াল পত্রিকায়, আমারই হস্তাক্ষরে। অন্যান্য ওটাই প্রথম এবং ওটাই শেষ দেয়াল পত্রিকা, কারণ দেয়ালের
কান আছে এবং মান সম্মানও আছে। দেয়ালকে অপমান করার অধিকার আমার ছিল না বলে দেয়াল পত্রিকা শেষ, চলে এলাম ঢাকায় পরের বছর 64-তে ভর্তি হলাম বাড়ির কাছে। আমার বাড়ি নানা বাড়িতে মাহরতলী, শরৎচন্দ্র চক্রবর্তী রোড 31 নম্বর, ওখানে আমার জন্ম। আমার নানা বাড়ির পেছনে 46 শরৎচন্দ্র চক্রবর্তী রোড, আমাদের কবি শামসুর রহমানের বাড়ি। ছোটবেলায় আমাদের বাড়ির সামনে থাকতেন কবি আহসান হাবিব, তারপরে আনম বজলুর রশিদ, উনি থাকতেন। যাই হোক, বাড়ির কাছে আহমেদ বাউনি একাডেমি, আহমেদুল্লাহ মাঠের কোনাকুনি জায়গায়। বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে যে 22 পরিবার, সেই 22 পরিবারের এক পরিবার ছিল ভবানী, ওদের স্কুল। এই ভবানীতে ক্লাস 8-এ ভর্তি হয়ে গেল। তো 60 জন ছাত্র বয়েজ সেকশনে, তার মধ্যে 48 জন অবাঙালি, 12 জন বাঙালি। 47 জন অবাঙালি, 13 জন বাঙালি। মানে 13 জন বাঙালির মধ্যে একজন ছিল ভীষণ, ওদের সাথে ভীষণ বন্ধুত্ব হয়ে গেল ওই ছেলেটার সাথে। পরের বছর ওই ক্লাস 9-এ উঠতেই সেই ছেলেটা চলে গেল 65-এ। হ্যাঁ, ক্লাস 9-এ থাকে 65-এ। ও না 64-এ, 64-ই ক্লাস 8-এ থাকতেই, সরি, ক্লাস 8-এ থাকতেই সে চলে গেল সেন্ট গ্রেগরিতে। না, আমি পরের কথা আগে বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের স্মৃতিচারণ আমি জানি এগুলো এখন শেষ হবে না, অনিঃশেষ অনেক কথা, মজার মজার কথা আছে আমাদের, যেহেতু আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি জাস্ট জানতে চাইছি আপনি ওই লেখালেখির যে একেবারে একটা একটা প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে, অর্থাৎ পত্রিকায় ছাপা হওয়া, সেই পর্বটাতে কিভাবে আপনি প্রবেশ করেন, সেটা শুরু হলো কিভাবে, এরপর আমরা চলে যাবো গ্রন্থ প্রকাশের জগতে চলে যাব। বলতে চাচ্ছি ওই 64-তে, হ্যাঁ, মর্নিং নিউজ ঘোষণা দিল যে একটা রচনা লেখো, বেনিফিট অফ স্টাডি, প্রথম পুরস্কার 75 টাকা। তো এই 75 টাকার লোভে ওই বেনিফিট অফ স্টাডি একটা রচনা লিখেছিলাম। পরবর্তীতে বলা হলো, তোমরা যারা সভ্য ছোটদের পাতার, তারাই কেবল এই প্রতিযোগিতায় অংশ নিতে পারো। মুশকিল, আমি তো তখনও অসভ্য। তো ওই ফর্ম ফিল আপ করে পাঠালাম, নাম ছাপা হয় না, বাস এটা চলে গেল ওই কি জানি, ওই সময় পেরিয়ে গেল, আর রচনাটা পাঠানো হলো না। যাই হোক, মন ভীষণ খারাপ। তবে নামটা বেরিয়েছিল, পরবর্তীকালে সভ্য হয়েছিলাম, সেই নভেম্বর মাসে নামটা বেরিয়েছিল আমার, খুব খুশি হয়েছিলাম নামটা দেখে ছাপার অক্ষরে। সেই বন্ধুটা চলে গেল সেন্ট গ্রেগরিতে, মনটা ভীষণ খারাপ। একটা গল্প লিখলাম, আমার বন্ধু আয়াজ। কি, সেই বন্ধুর সাথে বিচ্ছেদ হয়ে গেছে, ভীষণ বন্ধু ছিলাম, অনেকদিন কেটে গেছে, বন্ধুর সাথে দেখা নেই, বন্ধুকে ভুলে গেছি। একদিন একটা চিত্র প্রদর্শনীতে গেছি আমি, গিয়ে ছবিগুলো দেখছি, হঠাৎ দেখি আমার ছবি, কে এঁকেছে, কে, ও আয়াজ, আমার বন্ধুটা, ও আমাকে এখনো মনে রেখেছে। দুর্দান্ত আর বেদনাদায়ক একটা গল্প। লেখার পরে হঠাৎ মনে হলো, আরে আমি তো কোনো বাংলা পত্রিকার তো কোনো, আমি তো এখনো সভ্য হইনি এখনো, কি করা যায়। আমি তখন ওই অবজারভারের সদস্য, ইয়াং অবজারভার লিগ, ওইখানকার সদস্য। তো ওইটাকে কি করে তর্জমা করে ইংরেজিতে, আবার চরিত্রের নামও পাল্টে গেল, জাফর লিখে দিলাম, ইন মেমোরি অফ জাফর, লিখে ইংরেজি লিখে পাঠিয়ে দিলাম অবজারভারে। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল যায় করছে, ছাপা হয় না।
মনটা ভীষণ খারাপ, মানে এরা কি সাহিত্য বুঝে না নাকি, আমি বুঝলাম না আমি কিছু। হঠাৎ একদিন এক রাতে পড়াশোনা করছি, আমার পড়াশোনা শুরু হতো রাত 10:30টার সময়, 11:30, 12:30, 1:30, 3 ঘন্টা পড়তাম আমি। তো এপ্রিলের প্রায় শেষ, তখন একটা দরজায় খটখট শব্দ। দরজায় খটখট শব্দ মানে কে হতে পারে? আবার শব্দ খটখট, এটা কি হলো? কে কে ধাক্কা দেয়? মা, বোন, ভাই, নানি, কে কে ধাক্কা দিচ্ছে? গেলাম, দরজা খুললাম, কেউ না। ও বাতাসে, বাতাসে নড়ছে এটা, আচ্ছা ঠিক আছে। হঠাৎ প্ল্যান হয়ে গেল, প্লট পেয়ে গেলাম, ইন মেমোরি কি, এ মিডনাইট স্টোরি। দরজায় খটখট, কে হতে পারে? ভূত হতে পারে, চোর হতে পারে, ডাকাত হতে পারে, এরকম করে একটা একটা লিখে পাঠিয়ে দিলাম অবজারভারে। পরের রবিবারের 2 মে, 2রা মে 1965 সালে ওটা ছাপা হয়ে গেল। আরে এরকম অখাদ্য একটা জিনিস ছাপা হতে পারে, আর আমি একটা আমার মাস্টারপিস সেই যে একটা পাঠিয়েছিলাম গত নভেম্বরে, ওটা ছাপা হলো না। আমি আবার ওটাকে নকল করে আবার পাঠালাম অবজারভারে, 9 মে ওটা আবার ছাপা হলো। এই শুরু হলো। তো এই শুরু আমরা জানি সবারই, মোটামুটি এই শিশু সাহিত্য এই ধরনের গল্প ছড়া কবিতা দিয়ে শুরু হয়। ধীরে ধীরে তারাও লায়ক হয়, তাদের সেই সাহিত্য পাল্টে যায়, তারা প্রাপ্তবয়স্কের জগতে প্রবেশ করে। কিন্তু আপনি কিন্তু সেই জগতে প্রবেশ করলেন না, শিশুই রয়ে গেলেন সারাটা জীবন আর কি। কোন প্রণোদনায়, কেন আপনি শিশু সাহিত্যকেই আপনার সাহিত্য চর্চার একমাত্র মাধ্যম হিসেবে বেছে নিলেন এবং ধরে রাখলেন এবং জীবনে একটা ব্রত করে তুলেন? এর পেছনের প্রণোদনাটা কি ছিল, যদি একটু জানাতেন আমাদের। প্রাপ্তবয়স্কদের জন্য আমি লিখবো তেমন ভাবে নিজেকে গড়ে তুলিনি। প্রথমে লেখালেখি যখন শুরু করেছিলাম, সবাই যেমন করে, নিজের নামটা ছাপার অক্ষরে দেখতে পাবো চেপেছে, ওই জন্যই। গল্পটা মুখ্য না, আমার নামটা দেখতে পাচ্ছি। কোনো উদ্দেশ্য নিয়ে এটা করো মহৎ একটা কিছু, না, ওটা হয় না। বয়স যখন বাড়ে তখন কেন যেন আপনার থেকে একটা দায়বদ্ধতা চলে আসে, যেটা এখনো কাজ করছে। সেটা হলো, আমি মনে করি যে আমি একটা ভালো মানুষ। আমিও শুনেছি লোকজন বলে আমি নাকি খুব একটা ভালো মানুষ। আমি ভালো চিন্তা করি, আমি আজে বাজে কাজ করি না, আমি সৎ থাকতে চেষ্টা করি, ইত্যাদি ইত্যাদি। কেন? এই কারণে যে আমি কিশোর বেলায় ওই সমস্ত ভালো ভালো লেখকদের সান্নিধ্যে আমার সময়গুলো কেটেছিল। আমি নারায়ণ গঙ্গোপাধ্যায় পড়েছি, আমি সুপ্তরা ম্যাগাজিন পড়েছি, শিবরাম চক্রবর্তী পড়েছি, লীলা মজুমদার পড়েছি, নাসির আলী পড়েছি, শুক্লতা লাও পড়েছি, হাবিবুর রহমান পড়েছি, এখলাসউদ্দিন আহমেদ পড়েছি, বন্দে আলী মিয়া পড়েছি। আমি খারাপ হতে পারি না, ঠিক তেমনি আমরা যারা লিখছি এখন, আজ থেকে 10 বছর পরে, 20 বছর পরে একটা ছেলে যখন দাঁড়িয়ে বলবে আমি ভালো, কারণ আমি এর 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 লেখা পড়েছি এবং কাইজার চৌধুরীর লেখা পড়েছি, এদের লেখা পড়ে আমি বড় হয়েছি, সেটাই আমার জীবন সার্থকতা। আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। অসাধারণ ব্যাখ্যা, অসাধারণ ব্যাখ্যা। আমরা এরকম অনেকের কাছে অনেক কিছু শুনেছি, কিন্তু এই ধরনের ব্যাখ্যা আমি প্রথম পেলাম এবং আমি মনে করি এর চেয়ে তাৎপর্যপূর্ণ আর কিছু হতে পারে না আসলে। একটা জিনিস আমি যোগ না করলেই নয়, কিশোর সাহিত্য রচনা করা মানে চারটিখানি কথা না, এটা দুঃসাধ্য ব্যাপার। এই কারণে যে প্রত্যেক বছর কিন্তু আমি পাঠক হারাচ্ছি, প্রত্যেক বছর বড় হয়ে যাচ্ছে তারা। যে নাকি এসএসসি পাস করে চলে গেল, ফিনিশ,
তার ছেলেবেলার সাথে তার সম্পর্কটা শেষ, সে এখন অ্যাডাল্ট, সে এখন সিগারেট খায় আর অনেক এক্সিস্টেন্সিয়ালিজমের উপরে পড়াশোনা করে। প্রত্যেক বছর নতুন এক পাঠক, প্রত্যেক বছর নতুন পাঠক। আর আমি তো ক্লাস 3 জন্য লিখছি না, আমার টার্গেট হচ্ছে 8, 9, 10, তার নিচে ওরা বুঝবে না। 8, 9, 10 ঠিক আছে, কিন্তু এই তো প্রত্যেক বছর পাল্টাচ্ছে, 8, 9, 10 প্রত্যেক বছর পাল্টাচ্ছে। এবং কি ওরা চিন্তা করছে, কি ওরা ভাবছে, এটা তো আমাকে চিন্তা করতে হবে, সেটা তো আমাকে ভাবতে হবে। বড় দুরূহ ব্যাপার কিন্তু। তো আমরা আপনার কাজগুলো নিয়ে একটু কথা বলি। আমার কাছে আপনার বইয়ের পুরো তালিকাটাই আছে। আমার আমার খুবই ভালো লাগছে যে আপনি খুব খুব খুঁটি খুঁটি সেটা তৈরি করে তার কালানুক্রম অনুযায়ী আমাকে পাঠিয়েছেন। এটা আমার ব্যক্তিগত শিক্ষার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকলো। কিন্তু এই কাজগুলো সম্পর্কে আমি আপনার মুখ থেকেই শুনতে চাইছি। এই যে ধারাবাহিক আপনারা যেটা দীর্ঘ 40 বছরের সাহিত্য পরিক্রমা, নানা ধরনের কাজ করলেন, এই অভিজ্ঞতাটুকু বা এর বিবরণীটুকু যদি একটু আমাদের সামনে উপস্থিত করতেন। পাশাপাশি কিছু কিছু গুরুত্বপূর্ণ পর্ব, কিছু কিছু উল্লেখযোগ্য কাজ যেগুলোর সঙ্গে আপনার এখনো এক ধরনের একটা একাত্মতা রয়ে গেছে, সব মিলিয়ে যদি আপনার এই সাহিত্য জীবনটা সম্পর্কে আপনি নিজেই আমাদের খানিকটা জানাতেন এবং আজকে যারা শুনছে দেখছে অনুষ্ঠানটি তাদেরকে জানাতেন। আমাকে বরাবর 71 আমাকে হন্ট করবে, বরাবর। আরেকটা জিনিস আমাকে হন্ট করবে বরাবর, সেটা হলো 15ই আগস্ট। এই দুইটা জিনিস আমাকে বরাবর হন্ট করবে। সেজন্যই হ্যাঁ ঠিক আছে, এখনো লিখছি, আগেও লিখতাম। একটা 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 হাসির গল্প, অফকোর্স এন্টারটেইন করা, ওই কিশোরকে এন্টারটেইন করা, এটা আমার দায়িত্ব। দে হ্যাভ টু বি এন্টারটেইন। তো হাসির গল্প আছে, ভূতের গল্প আছে, এটা আছে, কিন্তু একটা বিশাল একটা অংশ জুড়ে মুক্তিযুদ্ধ আছে। মুক্তিযুদ্ধ থাকা মানে অবধারিত নিয়মে বঙ্গবন্ধু। এই কারণে বলছি 75 থেকে 96, 21 বছর, 21টা ক্লাস 8, 21টা ক্লাস 9, 21টা ক্লাস 10, কি শিখেছে ওই ছেলেরা? 75-এর কিশোর, 76-এর কিশোর, 77-এর কিশোর, 96 পর্যন্ত কিশোর কিশোরী কি শিখেছে? ওরা এখন 2021-এ ওরা এখন কিশোর কিশোরীর মা বাবা, কি শেখাচ্ছে ওদের ছেলে মেয়েদের? এই কারণে বলছি 92 সালে কি 93 সালে, 92 সালে মনে হয়, আমি তখন ধানমন্ডি থাকতাম। তো আমি প্রায় ওই শুক্রবারে ওই নিউ মার্কেটে বাজার করতাম। বাজার করে ওই নরোজ কিতাবস্থান ছিল ওই নিউ মার্কেটের ভিতরে, আব্দুল কাদির খান, কাদির ভাইয়ের সাথে আড্ডা মেরে বাড়ি যেতাম। একদিন গেলাম আড্ডা দিতে কাদির ভাইয়ের কাছে। কাদির ভাই বললেন যে আপনার কাছে একটা চিঠি এসছে, আপনার নামে একটা চিঠি এসছে। তাই নাকি? হ্যাঁ, দুটো মেয়ে আপনাকে চিঠি দিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওটা জবাব ওদেরকে বলে দেন আমার বিয়ে হয়ে গেছে, তো বলে দেন। বললাম ও আমি বলতে পারবো না, ও আপনি লিখে দেন, আপনি এসে। বলে না বাবা, আমি কাউকে আমি লিখতে পারবো না এসে। আপনি বলে দিন যে লিখতে হলে আপনার ঠিকানা যেন লিখে, জানতে হলে আমি আপনাকে জানিয়ে দেবো, আপনি লিখে দিন। কয়েকদিন পরে ওই দুটো মেয়ে আমার বাসায় গিয়ে হাজির সকালবেলা। কি ব্যাপার? আমার বাসার উল্টো দিকে ছিল ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টারের একটা অফিস।
ওখানে আলোচনা সভা হতো, এটা হতো সেটা হতো, ওইখানে ওই দুটো মেয়ে এসেছিল। ওটা শেষ, বেরিয়েছে, দেখি আমার নেম প্লেট কাইজার চৌধুরী লেখা আছে। সবার নাম তো আবার কাইজার চৌধুরী হতে পারে না। আচ্ছা ঠিক আছে, বাইরের মালি কাজ করছিল। এসো, এদিকে এসো। এই সাহেব কি লেখে টেকে? হ্যাঁ লেখ। আচ্ছা তাহলে সাহেবকে খবর দাও। আমাকে দিল খবর, দেখি মেয়ে দুটো। ও তোমরাই আমাকে চিঠি দিয়েছিলে না ওখানে? না হ্যাঁ। তো আমার ঠিকানা পেলে কোথা থেকে? আমি তো কোনো কিছু দিইনি ঠিকানা। বলে এই যে এখানে তখন বসো। কি বললাম, আমরা আপনার লেখার খুব ভক্ত। একজন পড়ে ক্লাস 8-এ, আরেকজন ক্লাস 10-এ পড়ে। খুব ভালো লাগে আপনার লেখা। আচ্ছা, কোন লেখা ভালো লাগে? হাসির গল্পগুলো। ও আচ্ছা, ভালো, থ্যাংক ইউ। আর ভূতের গল্পগুলো? ও আচ্ছা আচ্ছা। আর মুক্তিযুদ্ধের উপরে গল্পগুলো? ও তো অনেক আগের ব্যাপার, একটু থমকে গেছে। ও আচ্ছা, বঙ্গবন্ধুর উপরে কিছু আছে? ওনার নাম ঘোষণা দিয়েছিলেন তো জেনারেল জিয়া। আমি বলি বাবা একটুখানি ইতিহাস ইতিহাস পড়ো, আমার গল্প পড়ার দরকার নেই, ইতিহাসটা পড়ো। বাজারে অনেক বই টই আছে, অনেক প্রবন্ধ বেরোয়, অনেক অনেক কিছু জানো, জানতে শিখো, লাইব্রেরিতে যাও, পড়াশোনা করো। তো ওই মেয়ে দুটো এখন কোথায় আছে? মগজ ধোলাই হয়েছে। বাঙালি ছিলাম 3.5 বছর, বাঙালি ছিলাম 3.5 বছর, তারপর উল্টো পথে হাঁটা চলা। দায়িত্ব আছে, দায় আছে। মুক্তিযুদ্ধকে বারবার সামনে নিয়ে চলে আসা, সামনে নিয়ে আসা, বারবার নিয়ে আসা, বঙ্গবন্ধুকে নিয়ে আসা। আচ্ছা, আমরা আলোচনায় এগোতে থাকি। আমার মনে একটা প্রশ্ন কাজ করে যে এই যে আপনি এতখানি দায় নিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে তুলে আনতে, আমাদের ইতিহাসের পাঠ দিতে যে ক্রমাগত লিখেছেন, লিখে চলেছেন, সেই দায়টা আমাদের অন্যান্য সাহিত্যিকেরা ঠিক সেইভাবে অনুভব করলেন না কেন? আমাদের বাংলা সাহিত্যে তো একটা গৌরবময় অধ্যায় শিশু সাহিত্যের, সব বড় বড় লেখকরাই কিন্তু নিজেদের দায়িত্ব মনে করে, কর্তব্য মনে করে পাশাপাশি শিশু সাহিত্য করেছেন। আমরা কিন্তু আমাদের দেশে, বাংলাদেশের সাথে ওইভাবে দেখিনি। বা কেউ কেউ তো সারা জীবন শিশু সাহিত্যই করেছেন আপনার মতো, কেউ কেউ আছেন এরকম, অনেকেই আমি নাম বলতে পারবো, কিন্তু আমরা সেটাও খুব একটা দেখিনি। আছেন কয়েকজন শ্রদ্ধেয় ব্যতিক্রম, আলী ইমাম ভাইয়ের কথা আমার খুব মনে পড়ে এই ক্ষেত্রে আর কি, একটা জীবন তিনি তাই করেছেন। আমি জানি না, তিনিও এই মুহূর্তে খুবই অসুস্থ, তাকেও আমার আনার খুব ইচ্ছে। তো এর পেছনের কারণটা কি? কেন আমাদের সাহিত্যিকরা এই জিনিসটাকে, যে তাদের নিজেদের পাঠক তৈরির স্বার্থে হলেও তো এটা এই কাজটা করে যাওয়া উচিত ছিল আর কি, ওইভাবে করেননি, একেবারে হয়নি সেটা বলছে না। আপনার কি পর্যবেক্ষণ, আপনার কি আমার মূল্যায়ন এই আমার এর বিষয়টা উপরে নিয়ে? কোনো বক্তব্য, এটা আমার আমার যার যার ব্যক্তিগত আহ, আহ, দৃষ্টিকোণ বা ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ। আমার এখানে বলার বলার কিছু নেই। আমি মনে করেছি যে আমার এটা বলার দায়িত্ব, এটা আমার উচিত, আমি করবো, করেই যাবো। না না, সবসময় যে ওকে, সব মানুষ যে ব্যক্তিগত দায়বোধ থেকেই করে তা না, একটা পারিপার্শ্বিকতারও ব্যাপার থাকে, একটা পরিমণ্ডল তৈরি হওয়ারও ব্যাপার থাকে। সেই জায়গাটি কি কোনো ভূমিকা পালন করেছে কিনা, নেতিবাচক ভূমিকা, এই ক্ষেত্রে আপনার কোনো পর্যবেক্ষণ আছে আমি কিনা? আমি 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 এই ব্যাপারে কোনো আচ্ছা। মন্তব্য করতে চাচ্ছি না। হ্যাঁ আমি হ্যাঁ। কিসের ওই 94 না 95 সালে এক প্রকাশকের সাথে আমার কথা হচ্ছিল। ও বলছিল যে ওই বই বিক্রি হচ্ছে না, বলছে যে আপনার বই তো নিচ্ছে না সরকার। 94 না 95-তে বলে, কেন আমার বই নেবে না কেন? বলে আপনি ওই মুক্তিযুদ্ধের উপরে লিখেন, বঙ্গবন্ধুর উপরে লিখেন, সেই জন্য। তাহলে তো আমি আরো লিখবো, ও তো ঠিক কাজটাই করছি, তাহলে আমি তো আরো লিখবো। আমি 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 জানি না
কেন হচ্ছে না না আমি তারাই বলতে পারি। আমি আচ্ছা, আমার নিজের একটা চিন্তা আছে যে মানে এখন মানে এই মুহূর্তে হয়তো বা এক সময় ছিল, এই মুহূর্তে হয়তো বা বাংলা শিশু সাহিত্য আমাদের যারা পাঠক পাঠিকা বাচ্চা শিশু কিশোর তারাই হয়তো ঠিকঠাক মতো করে পড়ছে না, অতটা আগের মতো করে ওদের কাছে কিন্তু পৌঁছচ্ছে না, বা তাদের সেই পারিবারিক আবহটা নেই, স্কুল কলেজে সেই প্রণোদনাটুকু নেই। সেই কারণে হয়তো দেখা যাচ্ছে বইগুলোর চাহিদাও নেই আর কি, চাহিদা না থাকলে লেখকরা লিখবে না, লেখকরা না লিখলে প্রকাশকরা ছাপবে না, এরকম কোন একটা দুষ্ট বৃত্তকে আমরা আটকে একটা পড়ে গেছি। যদি সত্য হয়ে গিয়ে থাকে তাহলে এই বাচ্চাদেরকে শিশু কিশোরদেরকে আবারও কি করে আমরা পাঠের জায়গায় ফিরিয়ে আনতে পারি, তাদের এই পাঠ্যাভ্যাসটার ক্ষেত্রে কি ভূমিকা রাখতে এই পারি? একটা 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 চক্রটা, এটা ভাঙতে হবে চক্রটা। আমার ছেলেবেলা কেটেছে, আমি যখন আমি স্কুল থেকে ফিরতাম বেলা 2টা, সোয়া 2টার দিকে, ফিরে তারপর খাওয়া দাওয়া করে যেই 3:30 বাজতো আমি বেরিয়ে যেতাম। বেরিয়ে গিয়ে হয় লাইব্রেরি, আমারটুলা মাঠে একটা লাইব্রেরি ছিল, নয়তো ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি, নয়তো ইউসিস, নয়তো পাবলিক লাইব্রেরি, নয়তো নর্থব্রুক হল লাইব্রেরি, নয়তো সেন্ট থমাস চার্চের ওখানে একটা লাইব্রেরি ছিল। বিভিন্ন লাইব্রেরিতে পাকিস্তান কাউন্সিলের একটা লাইব্রেরি ছিল, নয়তো খেলার মাঠে, বিভিন্ন খেলার মাঠে, নয়তো আমার এক বন্ধুর সাথে, ওই যে বন্ধুটার কথা বলছিলাম সেই বন্ধুটার সাথে আড্ডা চুটিয়ে, আর নয়তো বুলবুল ললিত কলা একাডেমিতে আমার বেহালার ক্লাসে, দুবার সপ্তাহে 2 দিন বেহালার ক্লাসে। এখন সেই খেলার মাঠটা কই? আমার ধূপকলা কোথায়? আমার গ্যান্ডারিয়ার ধূপকলা কোথায়? সীমান্ত গ্রন্থাগার থেকে আমি আমার জীবনের প্রথম বইটা আমি নিয়ে পড়েছিলাম সীমান্ত সীমান্ত গ্রন্থাগার থেকে 57 সালে। এখন লাইব্রেরিতে কি যায় ছেলেপেলেরা? বাংলা বাজারে কিংবা পাঠক সমাবেশ ওইদিকে, কাটা বনের ওইদিকে, কিংবা নিউ মার্কেটের ওখানে যে বইয়ের যে দোকানগুলো, ওখানে কি ভিড় জমায় ছেলেপেলেরা? মা বাবারা কি করে, কি উৎসাহ দেয়? 21-এ তো হাত ধরাধরি করে নিয়ে যাও ছেলেপেলেদের, কোন বইটা কিনে দাও, কোন বইটা ছেলের হাতে কিনে দাও, উৎসাহিত করো। পারিবারিক সেটা নেই। আর তাছাড়া এখন ওই একান্নবর্তী পরিবার, ওটা ওটা বলতে কোনো কিছু নাই, ওটা শেষ। তো ওই ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে, আমরা ফ্ল্যাটের মধ্যে এখন ওই ল্যাপটপ সামনে, নেট সার্ফিং করো কিংবা ওই মোবাইল নিয়ে করো, এগুলোতেই ব্যস্ত থাকো। বইয়ের প্রতি যে যে যেটা একটা একটা আকর্ষণ, এটা নাই, এটা নাই, হারিয়ে গেছে। আমি সেটা দেখি না। লক্ষ লক্ষ মানুষ বলবো যায় বই মেলায়, কয় কয় হাজার বই কেনে, কজনের হাতে বই থাকে বেরোনোর সময়। আর শুধু 21-এ কিনবো কেন, আমি তো প্রত্যেক বছর প্রত্যেক মাসেই কিনবো একটা করে বই, 2টো করে বই প্রত্যেক মাসেই কিনবো। স্কুলের, আমি আরেকটা কথা বলি, ওই কাদের ভাই একদিন বলছিলেন 92-তে, বলে আপনার জন্য একটা সুখবর আছে। বলে কি সুখবর? বলে মন্ত্রী ঘোষণা করেছে যে এখন থেকে আর ইন্ডিয়ান বই আসবে না। বলে এটা হলো কি? মানে মানে আসবে না, আমি শিবরাম চক্রবর্তী পড়বো না, আমি সত্যজিৎ রায় পড়বো না, আমি সুরেন্দ্র গঙ্গোপাধ্যায় পড়বো না, মানে কি? তার মানে আপনার বই এখন বেশি কাটতে হবে। আমার বই কি ইলিশ মাছ নাকি যে ওইটার আমদানি হচ্ছে না, বই আমার বই কাটতে হবে?
তখন আমি বললাম কাদির ভাই আচ্ছা বলেন তো ঢাকা বোর্ডে এবার কয়জন এসএসসি পরীক্ষা দিয়েছে? বলে আমি বলতে পারবো না। বলে 1 লক্ষ। 4টা বোর্ড ছিল তখন, 4টা বোর্ডে 4 লক্ষ এসএসসি পরীক্ষা দিয়েছে। তার মানে ক্লাস 10-এ 4 লক্ষ, তার মানে ক্লাস 9-এ 4 লক্ষ, তার মানে ক্লাস 8-এ 4 লক্ষ, মানে 16 লক্ষ। 16 লক্ষ আমার পাঠক, আপনি আমার 2000 বই বিক্রি করতে পারেন না? হিমশিম খান আপনি। 50,000 50,000 স্কুল আছে, 50,000 স্কুলে 50,000 লাইব্রেরি আছে, যাচ্ছে কি বই? এতগুলো উপজেলা, এতগুলো লাইব্রেরি, আবার ছোটদের পত্রিকা পৃষ্ঠপোষকতার অভাবে একটার পর একটা ঝরে যাচ্ছে। কচি কাঁচা তো নাই, টাপুর টুপুর নাই, খেলাঘর নাই, মুকুল নাই, আর কয়টা ছিল নাই নাই নাই, আর এগুলো পৃষ্ঠপোষকতার অভাব। আমার কাছে আসে, আমাকে বলে কাজী ভাই বই এবার ভালো বিক্রি হয়েছে। কত বিক্রি করেছো? বলে 1200 বিক্রি হয়েছে। আমরা তোমার লজ্জা করে না? 1200 বিক্রি করেছো, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে, ওদের কাছে পৌঁছানোর কি ব্যবস্থা করেছো তুমি? কি ব্যবস্থা হয়েছে ওদের ওদের কাছে পৌঁছানো? আমি আমি বুঝি না। কাইজার ভাই, আমরা এই এই প্রসঙ্গটা আসতে চেয়েছিলাম একটু পরে, কিন্তু আপনি যদি প্রসঙ্গ উত্থাপন করেই ফেললেন, আমি মনে করি যে আমরা আরেকটু যদি সময় দিতে পারি। আসলে এই যে প্রকাশনা শিল্পটা, প্রকাশনা জগৎটা তো খুবই জরুরি আসলে একজন লেখকদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি লেখকরা বাঁচলে, তারা এগিয়ে গেলে পাঠকরা তৈরি হবে। এটা একটা চমৎকার একটা পরস্পরের পরিপূরক একটা বৃত্ত। আমাদের পেশাদার প্রকাশনা শিল্পটি কেন এতদিনও 50 বছর হয়ে গেল স্বাধীনতার পর সেই অর্থে পেশাদার হয়ে উঠতে পারছে? আপনি যে প্রশ্নটা করলেন, আপনি তো তবু সৌভাগ্যবান যে আপনার বই 1200 কপি বিক্রি হয় বা 2000 কপি বিক্রি হয়। এখন কোন প্রকাশক কোনো বই 300 কপি বেশি ছাপার সাহসই করে না, এবং সেই 300 কপিও বিক্রি হয় হয়তো বা আরো 3 বছর বা 5 বছর ধরে আর কি। আপনি একজন ব্যাংকার, একজন অর্থনীতিবিদ, একজন প্রফেশনাল এই বিষয়ে, আপনার কি কোনো মানে কোনো চিন্তা আছে বা কোনো পর্যবেক্ষণ আছে এই এই প্রকাশনা শিল্পীটিকে কিভাবে আসলে একটু পেশাদার করে তোলা যায়, আর একটু কার্যকর করে তোলা যায় বিপণনের ক্ষেত্রে, পরিবেশনার ক্ষেত্রে, পাঠক রুচি বাড়ানোর ক্ষেত্রে? আপনার কি কিছু মূল্যায়ন আমরা পেতে পারি? মহিউদ্দিন আহমেদ একা হাতে চেষ্টা করে গেছেন ইউপিএল এর, তার সারাটা জীবনই দিয়ে দিয়েছেন আর কি, হ্যাঁ, এই পেশাদারিত্বে চর্চার জন্য। কিন্তু কেউ কিন্তু তার মানে মানে পদক্ষেপ আর অনুসরণ করলো না কোনো প্রকাশকই। সেই অর্থে দুই একটা ব্যতিক্রম আমরা দেখিনি কিন্তু প্রকাশ পেশাদারি হয়ে উঠতে। আপনি কি বলবেন আসলে তাদের উদ্দেশ্যে, এবং কোথায় আমরা আসলে কাজটা শুরু করতে পারি, কিভাবে করতে পারি? আমাদের আমি আমি এটা 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 একটা বাউন্সার আমার মাথার উপর দিয়ে চলে গেল, আমি এটা কোনো জবাব দিতে পারবো না। তবে আমি মানে আমি বিশ্বাস করি ওই ওই এটা ওই চ্যারিটি বিগিনস এট হোম আর কি, ওই ঘর থেকে শুরু করতে হবে। এটা চাহিদাটা ঘর থেকে আসতে হবে। ওই ছেলেটাকে বলতে হবে আল ইমামের নতুন বই কি বেরিয়েছে ভাই, ওই ছেলেটাকেই বলতে হবে। ওই মেয়েটাকেই বলতে হবে, ওই মেয়েটাকে লাইব্রেরিতে যেতে হবে, ওই বইয়ের খোঁজ করতে হবে, বই পাড়ায় যেতে হবে, ঢু মারতে হবে, বাবা মাকে সেভাবে উৎসাহিত করতে হবে সে ছেলে মেয়েদের। আমি জানি না, আমার 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 সময় আমি তো আমার ঘরে একটা ছোট্ট একটা শেলফ ছিল। তো আমি আমার একসময় আমার খালা এসেছিল, খালা এসে আমি খালাকে দেখিয়েছি, সেই 64-এ ক্লাস 8-এ পড়ি তখন। খালা আমার বই, আমার 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 শেলফে কত বই, কি এগুলো? ডিরেক্টিভ বই, স্বপন কুমারের ডিরেক্টিভ বই, মোহন সিরিজ, বাহারাম, এগুলো তো আমার কাছে 2 পয়সার দাম নাই। তোর কাছে অ্যালডাস হাক্সলি নাই? বলে না। জ্যাক লন্ডন পড়িসনি? বলে না। তাহলে কি কি পড়িস তুই? তাহলে কি পড়িস?
ওই তো শুরু হলো ক্লাস 8 থেকে, ওই তো ক্লাস 8 থেকে শুরু হলো। তাগিদ তো আমার 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 আসতে হবে আমার কাছ থেকে। আমি যদি ডিমান্ড না করি সাপ্লাই আসবে কেন? ইউ হ্যাভ মানে ইউ হ্যাভ আনসার্ড ইউর ওন কোয়েশ্চেন। আমি যদি ডিমান্ড না করি সাপ্লাই আসবে কেন? আর উৎসাহিত হবে কেন? এখন এখন এত এই যে বইমেলা গেল, অনেকের তো মানে খরচটাও উঠে নাই এবারের এবারের বইমেলায়। কেন করবে? কি কেন করতে যাবে কেন যদি খরচই যদি না ওঠে? ওই স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড বয় ওদেরকে বই দেওয়া হবে, জন্মদিনের বই উপহার দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। কোনো আন্দোলনও তো হলো না, কোনো আন্দোলনও তো হলো না। একটা চেষ্টা আব্দুল আবু সাইদ করেছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র, এবং তিনি বাসে করে করে বই নিয়ে গেছেন, দাঁড়ে দাঁড়ে পাড়ায় পাড়ায় বই নিয়ে গেছেন আর কি, এখনো যাচ্ছেন। আমি জানি না তার কতখানি অভিঘাত পড়েছে আর কি। তো যদি সেটাও না পড়ে থাকে, মানে কোথায় তাহলে সমস্যাটা আসলে, বা কি করা যেতে পারে? আমার মনে হয় আপনাদের মতো মানুষের সবাই মিলে বোধহয় একটু মাথা ঘামানোর দরকার, এবং কিছু অন্তত আহ মানে পথের উত্তরণের উপায় খুঁজে বার করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, আরেকটি কথা আপনি অলরেডি বলে ফেলেছেন, সেটা আমার প্রশ্নের মধ্যেও ছিল, ভাবছিলাম ওই যে বাচ্চাদের সংগঠনগুলো, ওই যে খেলাঘর, কচি কাচার আসর, মুকুল ফৌজ, এবং পত্রিকার, এবং এই সংগঠনগুলো কিন্তু গড়ে উঠতো এক একটি পত্রিকার বাচ্চাদের পাতাকে ঘিরেই। পূর্ব দেশের হ্যাঁ, চাঁদের হাট, সংবাদের খেলাঘর, ইত্তেফাকের, এগুলো ঘিরেই ঘুরে উঠতো। এখন সেই পাতাগুলো সেইভাবে নেই, থাকলে একেবারেই দায়সারা, কেউ আদৌ গুলো তাই সারা দেখে কিনা, হ্যাঁ, ছুঁয়ে দেখে কিনা বাচ্চারাও তো আমার মনে পড়েই না। আর সেই সংগঠনগুলো একেবারেই নেই হয়ে গেছে। আমরা অন্তত আপনারা, আমরা, আমাদের প্রজন্মের যারাই কোনো লেখালেখি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত, প্রত্যেকের উত্থান আপনি লক্ষ্য করে দেখবেন যে ওই ওই জায়গা থেকে উঠে এসছে কিন্তু আর কি। হ্যাঁ, আমরা সেগুলোকেও প্রায় মেরে ফেলেছি। এবং পাশাপাশি আমাদের যে প্রতিপক্ষ বা তথাকথিত প্রতিক্রিয়াশীল, তারা কিন্তু থেমে নেই, তারা কিন্তু এরকম হাজারটা সংগঠন করে যাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু বেরোচ্ছে, রক্তবীজের মতো কিন্তু তৈরি হচ্ছে আর কি। তারা এই সমাজটাকে যেভাবে তাদের মতো করে গ্রাস করে নিচ্ছে। তো আমাদের আপনাদের একজন সিনিয়র ব্যাংকার, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, খন্দকার ইব্রাহিম খালেদ, উনি কিন্তু চেষ্টা করেছিলেন শেষবার কচিকাঁচা আসরটাকে জাগিয়ে তোলার জন্য। নিজ দায়িত্বে নিয়ে তিনি ভবন করেছিলেন, নানা দেখি ছোটাছুটি করে অনেকটাই কিন্তু আবার একটু সাড়া ফেলতে পেরেছিলেন আর কি। অর্থাৎ তিনি উপলব্ধি করেছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিশু সংগঠন, কিশোর সংগঠন, তার সঙ্গে পরিবারকে যুক্ত করা, স্কুলগুলোকে যুক্ত করা। এইটি কি করা একেবারেই অসম্ভব, বা এটি কি করার জন্য আসলে আমাদের আর কি কি পদক্ষেপ নিতে হতে পারে? দয়া করে একটু বলবেন। আমি জানি এটা এটা বাউন্সার হয়নি, হয়তো খানিকটা ওয়াইড হয়ে গেছে আর কি, তবু যদি আপনি একটু ফরওয়ার্ড হয়ে যদি খেলার চেষ্টা করতেন আর কি। ইচ্ছেটা তো থাকতে হবে। আমার শুধু একটাই প্রশ্ন, একটাই বক্তব্য, ইচ্ছেটা তো থাকতে হবে। ইচ্ছে যদি না থাকে, কেন একটা 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 ইচ্ছে কিন্তু জাগানোরও চেষ্টা করতে, অনেক সময় ইচ্ছে তৈরিও করা যায় স্বাদ বদলের জন্য, সেটার জন্য কি করা যেতে পারে আসলে? এখানে অনেক মানে যে শ্রেণী থেকে এই 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 উৎসাহটা আসার কথা, আমরা গত কয়েক দশকে শুধু বড়লোক তৈরি করেছি কয়েক হাজার, কিন্তু সংস্কৃতিবান বড়লোক মনে হয় এখনো সৃষ্টি হয়নি এখনো। সেই মধ্যবিত্তটা নাই, সেই মধ্যবিত্তর সেই যে যে ভ্যালুস গুলো, সেগুলো হারিয়ে ফেলেছি। আপনি এখন ঢাকা শহরের প্রত্যেকটা ফ্ল্যাটে যান, আপনি ফ্ল্যাটে গিয়ে দেখেন ওই ছেলেটার নিজস্ব কোনো বুক শেলফ আছে কিনা, ওই মেয়েটার নিজস্ব একটা বুক শেলফ আছে কিনা। ইউ জাস্ট আস্ক। যদি থাকে ওই শেলফটাকে ভরাট করার জন্য, তখন সেই এগিয়ে আসবে।
সে এগিয়ে আসবে। যখন আমরা উপলব্ধি করব যে নাকি একবার চাঁদের হাট করেছে, সে বড় হয়ে চাঁদাবাজ হবে না। যে নাকি একবার কচিকাঁচার আসর করেছে, সে কচিকাঁচার আসরের সদস্য ছিল, সে বড় হয়ে সে চোরাকারবারি হবে না, সে ভালো মনের মানুষ হবে। এই উপলব্ধিতে এই বোধটা যতদিন পর্যন্ত আমাদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত কিছু হবে না। আচ্ছা, আমরা একটু প্রসঙ্গান্তরে যাই। আপনি একটু আগে ওই বুকশেলফ ভরানোর ক্ষেত্রেই তখন কয়েকজন লেখকের নাম উল্লেখ করেছিলেন, আল্ডাস হাক্সলি, জ্যাক লন্ডন, এরকম। অর্থাৎ আপনি মানে বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্ব সাহিত্য পড়েন, এবং সেটাই স্বাভাবিক একজন মানুষের পক্ষে, শিক্ষিত সচেতন মানুষের পক্ষে। সেই বিশ্ব সাহিত্য পাঠ এবং বাংলা সাহিত্যেরও পাঠ শিবরাম চক্রবর্তী, নারায়ণ গঙ্গোপাধ্যায়, আরো যারা যারা আপনি নিশ্চয়ই নিয়মিতই পড়েন, আমাদের ক্লাসিক এবং সাম্প্রতিক সাহিত্য পড়েন আর কি। সেই পাঠের অভিজ্ঞতার আলোকে একজন পাঠক হিসেবে আমাদের বর্তমান বাংলাদেশি সাহিত্যের একটা একটা ব্যক্তিগত মূল্যায়নকে আপনি করতে পারেন, যে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি এই 50 বছরের সাহিত্য যাত্রায়। হ্যাঁ, কোথায় কোথায় আমাদের সম্ভাবনাগুলো, কোথায় আমাদের সংকটগুলো আপনার চোখে পড়ছে, যদি একটু ব্যক্তিগত একটা মূল্যায়ন আমাদের এটা সাহিত্য এটা এটা সম্পর্কে জানাতে পারতেন। এটা জবাব আমার কাছে নেই, কিন্তু আমি মনে করি যে আমরা তো পিছিয়ে নেই। তো আমরা তো পিছিয়ে নেই, গর্ব করার মতো অনেক কিছু আছে আমাদের। মানে যে কোনো, আমি যদি বলি যে যে ওই শিশু সাহিত্যে পিছিয়ে আছে, আমি মনে করি না। মানে এটা কি কি রপ্তানির জন্য যোগ্য, মানে কোনো 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 কিছু, মানে এক্সপোর্ট কোয়ালিটি লিটারেচার, না, এগুলি কোনো কিছু না। আমরা আছি, এগিয়েছি নিশ্চয়ই, গর্ব করার মতন আছে। সাহিত্যিক আছে আমাদের, রচনা আছে আমাদের, গর্ব করার মতো। হতাশ হওয়ার কোনো কিছু নেই, হতাশ হওয়ার কোনো 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 কিছু নেই। শুধু হতাশ এইটা যে 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 ওই তুলনায় এত কম আমাদের আমাদের উৎসাহটা পড়াশোনার প্রতি, বইয়ের প্রতি এত কম, এত ঘাটতি। এর বিষয়ে আমি কিছু বলতে পারছি না। থ্যাংক না ইউ। না, ঠিক আছে, কিন্তু আমাদের এই সাহিত্য সম্পর্কে জানছি কিভাবে? বহির্বিশ্ব, বাইরের পৃথিবী কতটা জানে যে বাংলাদেশ একটা দেশ আছে, সেখানেও সাহিত্য চর্চা হয়, খুব ভালো ভালো সাহিত্যিক আছে, আমি ভালো মানের বলি সাহিত্য রচনা হয়, আমি বলি সেইটা জানানোর প্রক্রিয়াটা কি বা জানছে? আমি বলি হ্যাঁ, হুম। দরকার নেই, আগে আমার মানুষ জানুক আগে। আমি যদি আমি বঙ্গবন্ধুকে নিয়ে একটা গল্প লিখেছি, এটা ইংরেজিতে অনুবাদ হলো, ভালো। তারপরে সে আমেরিকান ছেলেটা ওটা পড়ে কি কি বুঝবে? ওর আবেগটা কোথায়? আমার আবেগ আমার কাছে। হ্যাঁ, আমি 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 চাই যে আমার লেখাটা অনুবাদ হয়ে ওই ব্রিটেনের ওই মেয়েটা পড়ুক, আমেরিকার নিউ ইয়র্কের সেই ছেলেটা পড়ুক। আমি চাই সেটা, ভালো। কিন্তু আগে তো আমার আগে তো আমার ছেলে মেয়েরা, আমার কিশোর, আমার কিশোরী, ওরা তো পড়বে আগে, ওরা তো আগে পড়বে, তারপরে বাকি সবাই ওরা পড়ুক কি না পড়ুক ওদের এটা কিছু এসে যায় না। আমার কথা হচ্ছে সেটাই। আচ্ছা, যাই হোক, মানে অনুবাদের প্রতি আমাদের মনে হয় আর একটু গুরুত্ব অনুবাদ আমাদের দেওয়া অনুবাদ উচিত আর কি। হ্যাঁ, ভালো মানের অনুবাদ এবং প্রকাশক, বিদেশি প্রকাশক বই প্রকাশ করে, মানে একটা একটা ভাবমূর্তির বিষয়। রবীন্দ্রনাথকে দিয়ে এখন অনেকে বাংলা সাহিত্যকে চেনে, মানে 100 বছর এরপর কি আরেকজন রবীন্দ্রনাথ না হোক, কাছাকাছি কাউকে আমরা পেতে পারি না যার ভিতর আমাদের সাহিত্যটাকে আর একটু মানুষ জানবে, বুঝবে, আগ্রহ দেখাবে, বই বেরোবে, সাহিত্যিকদের বই অনুবাদ হয়ে বিদেশি বিক্রি হলে তিনিও লাভবান হবেন, না তারও একটা পেশাদারিত্ব, জীবিকারও ক্ষেত্রেও একটা লাভ হবে। ফলে ক্ষতি কিছু নেই অবশ্যই, এই কাজগুলো যদি আমরা করতে পারি ঠিকঠাক মতো করে আর কি। হ্যাঁ, ক্ষতি নেই, তবে আরেকটা জিনিস আছে যেখানে আমরা উপেক্ষা করি আমরা, সেটা হলো সম্পাদনার ব্যাপারটা।
আমি একটা পাণ্ডুলিপি দিলাম, দিয়ে আমি এটা এক্সপেক্ট করি আমার প্রকাশক আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই হুবহু ওটা ছাপিয়ে দেবেন। আমি ভুলে যাই ওটারও একটা সম্পাদনার একটা ব্যাপার স্যাপার আছে, এটা আমি ভুলে যাই, উচিত না। কতটুকু মানে এডিটিং দরকার, সেটা বানানের দিক থেকে হোক কিংবা বাক্যের দিক দিয়ে হোক বা শব্দের দিক দিয়ে হোক, কতটুকু পরিমার্জন করা বা পরিশীলিত করা প্রয়োজন আছে। আমি লিখে দিলেই যেহেতু আমি একটা কিছু হয়ে গেছি, সেই তো আমি যা লিখবো সেটাই প্রকাশিত হবে না, এটা 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 ঠিক না, ঠিক না। একটা গার্ডিয়ানের দরকার আছে। দরকার আছে, কিন্তু আমাদের প্রকাশকরা অতটা সেটা অনুভব করে কিনা জানি না, করলে ওইটার জন্য যে বাড়তি বিনিয়োগটুকু করতে হবে সেটা করতেও তারা আগ্রহী নয়। কিন্তু এটা তো একদম অবিচ্ছেদ্য অংশ একটা লেখালেখি সম্পাদনা, তারপর সেটা ছাপানোর ক্ষেত্রে যাবে আর কি। তো সেটা এখন অব্দি আমরা দেখছি না, এবং তার জন্য আসলে লেখালেখিও একটা নির্দিষ্ট মানের পরে গিয়ে মানে হয়তো বা আর ওইভাবে তার অগ্রগতি হচ্ছে না আর কি। এটা একটা খুবই ভালো। প্রকাশকদের বোঝা উচিত যে তাদের ব্যবসা করতে গেলে তাদের টার্গেট মার্কেটটা কি, এক্স্যাক্টলি। তাদের বুঝতে হবে তো। এই প্রোডাক্টটা আমি আমার টার্গেট মার্কেট হচ্ছে ঢাকা শহরের 50টা স্কুল, 10,000 1,000 করে এসে ছাত্রছাত্রী আছে, 50,000, দ্যাটস মাই টার্গেট। আমি নিয়ে যাবো, ইটস আপ টু দেম, ইটস আপ টু দেম। কেমন করে প্রমোট করবেন এসে তার 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 এইটা মার্চেন্ডাইজটা কিভাবে প্রমোট করবেন এসে। সেই, কিন্তু পাশাপাশি আরো কয়েকটা বিষয়, যে পুস্তক সমালোচনা সেইটাও ঠিক মতো হয় না। আগে একসময় সাহিত্য পাতার সম্পাদকরা নিজ দায়িত্বে তারা বিভিন্ন তরুণদেরকে দিয়ে বা বিভিন্ন লেখকদেরকে দিয়ে গুরুত্বপূর্ণ বইগুলো আলোচনা লেখাতেন। আলোচনার বই পত্রিকাই থাকতো, বুক রিভিউ ম্যাগাজিন বেশ কিছু ছিল, প্রকাশকরাও সেটা করতেন আর কি। কিন্তু এখন ওই বই পুস্তক সমালোচনার বিষয়টাই মনে উঠে গেছে। আপনার বইয়ের আলোচনা, সে আমি 40 বছর লিখেছিলাম আগে, এরপরে আর কয়টা বইয়ের কতটা আলোচনা হয়েছে আপনি নিজেই ভালো করে বলতে পারবেন আর কি। আমরাও টুকটাক লেখালেখি করে থাকি। এটা মানুষ জানবে কিভাবে? পাঠকের কাছে পৌঁছানো তো পরের কথা, আগে থেকে কিন্তু জানতে হবে অন্তত যে বইটা বেরিয়েছে, বইটা এই বিষয় এই জন্য ভালো, এই জন্য গুরুত্বপূর্ণ। প্রকাশকরা তো সেটা করছেনই না, পত্রিকা সম্পাদকরা করছেন না, বিভিন্ন যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারাও করছেন না। আর বিপণনের ক্ষেত্রে এখন তো অনেক সহজ হয়ে গেছে, এখন প্রযুক্তি এসে গেছে, এখন অনলাইন মার্কেটিং হতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, খুবই সহজ, বিকাশ এন্ড অল দোজ মোবাইল ব্যাংকিং এন্ড এসব রয়ে গেছে আর কি। তাহলে এগুলো এখনো কোনো এক্সকিউজই না এখন আর। সত্যিকার অর্থে যদি কেউ একটা সুচিন্তিত পদক্ষেপ নিয়ে থাকে একটা দীর্ঘমেয়াদী, আমি মনে করি সুফল অবশ্যই ফলবে। কিন্তু আমরা সেই জায়গাতেই কারো কোনো ঠিক সেই রকম কোনো উদ্যোগ দেখছি। আপনি যেটা বললেন যে শুধু 21শে ফেব্রুয়ারিতে কেন বই বেরোবে, কেন সারা বছর ধরে বই বেরোবে না? বই বেরোতে থাকবে, বইয়ের বিপণন হতে থাকবে, বই নিয়ে আলোচনা হতে থাকবে, বইয়ের সঙ্গে সঙ্গে সম্পাদনার সংস্কৃতি গড়ে উঠবে। হ্যাঁ, তাইলে না মানে পাঠাভ্যাস এবং পাঠ সংস্কৃতি, পাঠের মানটাও বাড়বে তখন আর কি। এই জায়গাগুলোতে অনেক 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 শূন্যতা এবং সংকট আমি লক্ষ্য করছি। যাই হোক, আমরা অনেক দূর অনেক কথা বললাম। আপনি এখন কি কাজ করছেন বা সামনে কি কাজ করার পরিকল্পনা? যেমন একটি প্রশ্ন এসছে, আপনারই একজন বন্ধু সম্ভবত, প্রশ্ন না একটা মন্তব্য, তিনি লিখছেন ব্রাসেলস থেকে, দেখছেন অনুষ্ঠানটা, হাশেম মহিবুল্লাহ। হ্যাঁ, ও হ্যাঁ, হ্যাঁ, উনি দেখছেন এবং উনি বলছেন যে আচ্ছা, আত্মজীবনী লেখা কি শুরু করেছেন? তা এরকম প্রশ্ন শুধু ওনার না, আরো অনেকের মনে, আমার মনেও আছে। আপনার ছোটবেলাটা, আপনার বেড়ে ওঠার পর্বটা, আপনার পেশা জীবন, আপনার অন্যান্য সাংস্কৃতিক জীবন, আমি তার উল্লেখটা করবো একটু পরে, আপনার আর বহু কিছুতে যুক্ত ছিলেন, একজন পরিপূর্ণ একজন মানুষ। সেটা, এই যে বিচিত্র এবং বহুমাত্রিক জীবন, এই জীবনের স্বাদ তো আরো অনেকেরই পাওয়া উচিত, অন্তত তরুণ প্রজন্মদের, কিশোর প্রজন্মের পাওয়া উচিত, তাহলে তারা কিন্তু প্রেরণা পাবে। আত্মজীবনী আমি জানি হয়তো বাচ্চাদের মতো করে একটা লিখেছেন ছোটখাটো একটা আর কি, সেটাকে আরো বড় করা, একদম বড় একটা বৃহৎ কলেবর আত্মজীবনীকে আমরা আপনার কাছ থেকে পেতে পারি কিনা আর কি। এই 20-21 বছর আগে ওই রিটন, লুৎফর রহমান রিটন ওর ছোটদের কাগজে আমার ছেলেবেলা একটু ধারাবাহিকভাবে ছাপিয়েছিল। সেটাই আবার
ঘষা মাজা হচ্ছে আর কি। সেই ছেলেবেলাটাকে আর একটুখানি দীর্ঘায়িত করে নতুন করে ওই উদ্যোগ নেওয়া হয়েছে আর কি। আর আমি এই ছেলেবেলা পেরিয়ে অন্য কোনো উঠোনে আমি যেতে চাই না। আমি আমার ছেলেবেলাতেই থাকতে চাই। আমি মনে করি আমার ছেলেবেলা এখনো কাটেনি, এখন আমি ছেলেবেলাতেই আছি। আমার গল্প লিখতে সাহায্য করে, সেখানে লিখতে সাহায্য করে। আমি ওই কিশোরের মতন এখনো চিন্তা করি, ভাবি, সেই জন্যই ওই ওই লিখতে পারছি এখনো। যেই বড় হয়ে গেলাম অমনি ওটা নাই, ওটা থাকবে না, ওই আমেজটা থাকবে না। ওই ছেলেবেলাটার আছে ওই, এবং ওই সময়ে ওটা কি বই আকারে বেরিয়েছে এর মধ্যে? না, বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা। আর তার সাথে ওই 60s-এ ওই হাত মস্ক করছিলাম যে সমস্ত তথাকথিত গল্প, ওরকম কয়েকটা গল্প নিয়ে বড়দের, তথাকথিত বড়দের, বড় পাঠকদের জন্য, বয়স্ক পাঠকদের জন্য লেখা গল্প? না না না, ওই যে যে গল্পগুলো বেরিয়েছিল 65-এ, 66-এ, 67-এ, ওগুলোকেই, ওগুলোই আর কি, যে মানে কাঁচা হাতের লেখাগুলো। আচ্ছা, কৈশোরক লেখা বলা হয়ে থাকে, যেটাকে আমাদের বাংলা সাহিত্যের টার্ম আছে, কৈশোরক লেখা। লেখাগুলো একবার ওই আমার 3 জন আমার রোল মডেল ছিলেন আমার ছেলেবেলায়। একজন ছিলেন মুনতাসির মামুন, একজন শাহরিয়ার কবির, আর একজন আলী ইমাম। এই 3 জন আমার রোল মডেল। তো মামুন ভাই বেশ কয়েকবার আমাকে কিছু পরামর্শ দিয়েছেন আমাকে। তো একদিন আমাকে বললেন, তোমাকে আফলাতুন ভাই খুঁজছে, দৈনিক বাংলার সাত ভাই চম্পার পাতা খুঁজছে। গেছো তুমি তার কাছে? বলে না, যাইনি। যাবে ওখানে গিয়ে দোতলায় উঠবে, এরকম এখান দিয়ে যাবে, ডান দিকে বা দিকে দিকে একটা ঘরে দেবে, ইয়া গোফ, উনি আফলাতুন ভাই। তো গেলাম তার কাছে, গিয়ে আমি তো ভয় পেয়ে গেছি, একদম চোখ লাল লাল চোখ, ইয়া গোফ। আমার দিকে, তুমি কে হে বটে? কাইজার। ও লেখক, লেখক। দাঁড়িয়ে বানান কি? দয়াকার, আপনার দাঁড়িয়ে বানান জিজ্ঞেস করলো কেন? ডসিনেরো নাকি ডসিনেরো? তো ওইটা কোন রকমে বললাম ডসিনেরো। দয়ের উপরে চন্দ্রবিন্দু কে দেবে? দয়ের উপরে চন্দ্রবিন্দু কে দেবে? আমাদের কি দেখো হয়ে গেছো না? বাসায় ডিকশনারি আছে? জি। অভিধান আছে? না না, বড় লেখক হয়ে গেছো তো, অভিধান লাগবে কেন? এখন যাও, বাড়ি যাও, অভিধান কিনে নাও, একটা ডিকশনারি কেন, তারপরে বানান ঠিক করে তারপরে লিখবে, বুঝছো? তার আগে আর একটা গল্প লিখবে না। এরকম অভিভাবক পেয়েছিলাম, একলাস ভাইয়ের মতন অভিভাবক পেয়েছিলাম। কাজে তোমার ওই গল্পটা মনোনীত করা গেল না, ঝিলিমিলির উপযুক্ত হয়নি। আমি তখন অনেক বড় হয়ে গেছি, এরকম অভিভাবক পাইনি। তো কৃতজ্ঞ সবার কাছে, কৃতজ্ঞ সবার কাছে। আমাদের হাতে করেই হয় ওই ছোটদের পাতাতেই হাতে করেই হয়। এখন এখন আগে আলোচনা হয়েছে, এখন এত অবহেলা, ভীষণ অবহেলা আছে আসলে। এবং আপনি যার কথা বলেন আফলাতুন ভাই, তার পাশের ঘরে বসতেন আমাদের আরেক অভিভাবক হাসান হাবিব ভাই আর কি। তিনিও আমাদের হাতে ধরে ধরে ছন্দ শিখিয়েছেন কবিতার, এবং তখন ছন্দ ছাড়া কোনো কবি কবিতা প্রকাশের কথা ভাবতেও পারতো না। আর এখন তো যেন তেন প্রকারণে দুলাল লিখেই মানে কবিতা প্রকাশিত হয়ে যাচ্ছে আর কি। সত্যি সেই অভিভাবকরা আমাদের জন্য অনেক করেছেন, এবং সেইভাবে আমরা যদি আবারও না পাই বা আমাদের শিশু কিশোরদের সামনে সেরকম রোল মডেল কিছু তুলে ধরতে না পারি, তাহলে বোধহয় এই অবক্ষয় ঠেকানো কঠিনই হবে। তো আমরা শেষ করব, পরে আরো একটি প্রশ্ন আছে, কিন্তু এর মাঝখানে
আরেকটি প্রসঙ্গে যেতে চাই, আপনি যদিও বলছেন যে আপনি আপনার ছেলেবেলা বা শিশু কিশোর জগতে থাকতে চান, কিন্তু আমি জানি, আমি নিজে একজন চলচ্চিত্র কর্মী, চলচ্চিত্র সংসদ নিয়ে কাজ করেছি, অভিনয় করেছি, লেখালেখিও করেছি আর কি। আমার খুব জানার ইচ্ছে আর কি, ওই আপনার চলচ্চিত্র সংসদ এর যে অভিজ্ঞতাটা, খসরু ভাইদের সঙ্গে দীর্ঘদিন আপনি কাটিয়েছেন। আবার ঘটনার চক্রে আমরা একই যে নাটকের দল নাগরিক, আমিও নাগরিকে ছিলাম, আমার আগের বছরই বোধহয় আপনি সেখান থেকে অবসর নিয়েছেন। না না না, নাগরিকের নাটকের আমি অভিজ্ঞতা। নাগরিকের হ্যাঁ, সাথে হ্যাঁ। জড়িত ছিলাম না, ওই ওই যাই নাগরিকের হোক, সাথে সব মিলিয়ে আপনার ওই পরি- পর্বটা সম্পর্কে যদি একটু পরিচয়টা ছিল আলোকপাত ওই করতেন, 5 মিনিট 10 মিনিট নাগরিক, আমাদের ওই শোনাতেন। হুম, হুম। পাকিস্তান ফিল্ম সোসাইটির সাথে যুক্ত হলাম 68 সালে। 68 সালে ওই খসরু ভাই আমাকে ওদের সাথে যুক্ত করলেন, মানে আমার এক মামা, উনি তখন ছিলেন ওখানে যুক্ত পিএফএস এর সাথে। উনি বললেন যে তুমি আসো, আমরা ছবি টবি, আমরা অবশ্য ছবি তো বলা যাবে না, চলচ্চিত্র, সিনেমাও বলা যাবে না, বানিয়েছেন বলা যাবে না, নির্মাণ করেছেন। তো তো এরকম, তো 68-এ তো থেকে খসরু ভাই, তার কাছে আমি কৃতজ্ঞ অনেক অনেক বিষয়ে। ছবি কেমন করে দেখতে হয় ওটা যেমন শিখিয়েছেন তিনি, আর ওই সাংগঠনিক ভাবে এত যুক্ত হয়ে পড়েছিলাম যে আমার মা বলতেন যে এই 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 ফিল্ম সোসাইটি করে করেই ছেলেটার ফার্স্ট ক্লাস গেল অনার্সে, সেজন্যই ফিল্ম সোসাইটির জন্যই। তো ওটার 68 থেকে 79 পর্যন্ত ছিলাম যুক্তে, এবং খসরু ভাইয়ের সুবাদেই বিভিন্ন বড় বড় লেখক সাহিত্যিক যারা আছে তাদের সাথে আমার পরিচয়, এবং নাগরিকের সাথে যারা যুক্ত ছিলেন, ওই হায়দার ভাই, জিয়া 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 ভাই, তো আর ছোটলো ভাই তো মানে আলী জাকের চলে গেলেন গত বছর, আমার ছেলেবেলার ছোটলো ভাই। আমাকে কাঁধে তুলে সার্কাস দেখাতে নিয়ে গেছিলেন ধুপকলা মাঠে, ছোটলো ভাই। তো এনিওয়ে, ওই ফিল্ম সোসাইটির এক সদস্য হয়ে ওই ল্যাটিন আমেরিকান ছবির উপরে কিছুটা লেখালেখি করতে হয়েছে, করেছি। আর ফিল্ম আর্কাইভ সম্পর্কে কিছু লেখালেখি, কিছু চলচ্চিত্র সমালোচনা, আবার আমাকে দিয়ে একটা প্রতিবাদী চলচ্চিত্র আছে, দীর্ঘ একটা রচনা, প্রতিবাদী চলচ্চিত্র, সেই ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আফ্রিকান, জাপানিজ সব ছবি টবি নিয়ে দীর্ঘ, ওটা আবার এসে থেকে বেরিয়েছিল, কলকাতা থেকেও বেরিয়েছিল ওইটা, ওই প্রবন্ধটা। অনেকের সাথে পরিচয় হয়েছিল ওই ফিল্ম সোসাইটির সুবাদে। ঋত্বিক ঘটকের বাড়ি গিয়েছিলাম কলকাতায়, মারা যাওয়ার পরে ওই খসরু পাঠিয়েছিলেন ওই তার স্ত্রী সুরমা ঘটক, তার সাথে একটুখানি দেখা টাকা করা। আর খসরু ভাই আবার ওই সন্দীপ কি দীপেন দীপেন চট্টোপাধ্যায়ের একটা একটা উপন্যাস উনি চলচ্চিত্র রূপ দেবেন, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত ঔপন্যাসিক। হ্যাঁ, ওই পরিচয় অফিসে আমি গিয়েছিলাম কলকাতায়, তার কাছ থেকে তার অনুমতিটা নিয়ে এসেছিলাম। চিত্রনাট্যও হয়েছিল কিন্তু ওটা আর হয়নি। খসরু অনেক কিছুই, অনেক প্রজেক্টই অপূর্ণ থেকে গেল। তারপর কলকাতা থেকে আবার ওই সত্যজিৎ রায়ের সই করা আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস বইটা
ওটা নিয়ে এসে খসরুভাইকে আমি উপহার দিয়েছিলাম। Those were the days. Actually, ইসের সময় এই যে আর্কাইভ যে প্রতিষ্ঠা, এটার পিছনে কিন্তু এই চলচ্চিত্র সংসদ আন্দোলনই এটা প্রচুর লেখালেখি করতে হয়েছিল। আর বিভিন্ন ছবি, বিভিন্ন দেশের ছবি, বিশেষ করে ফরাসি ছবি, ওই নোবেল বাগের গদার কিংবা ট্রুফো, এই সমস্ত ছবিগুলো এদের। আর ওইদিকে উদোভকিনের ছবি, ওই রাশিয়ান মাদার আইজেনস্টাইনের ছবিগুলো, অসাধারণ কতগুলো ছবি আমরা দেখেছি। এই প্রসঙ্গটা তুললাম এই কারণে যে আপনি কি আপনার কোনো বই থেকে এখনো পর্যন্ত কোনো ছবি হয়েছে কিনা, কেউ করেছে কিনা, বা আপনার নিজের কোনো ইচ্ছে আছে কিনা শিশুদের জন্য চলচ্চিত্র করার? আপনি এরকম একজন নিষ্ঠাবান চলচ্চিত্র কর্মী ছিলেন এবং চলচ্চিত্র এত শক্তিশালী মাধ্যম, আমার মনে হয় তো করার সুযোগ রয়েছে, তাই না? কেউ যদি করতে চায় কোনো অসুবিধা তো নেই। মানে আমাকে একটু অ্যাপ্রোচ করেননি, একজন করেছিলেন কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে, তারপরে আর কোনো যোগাযোগ রাখেননি। আমার ওই চোরাগঞ্জের গল্প, ওটাকে চিত্ররূপ দেওয়ার জন্য, পরে আর তারা মনে হয় উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। এর আগে ওই 2000 সালে মনে হয় ওইটা ওই শোভনের 71, ওইটার একটা অনুদান করে একজন একটা করেছিলেন সেই ছবিটা। ওই আমার অনুমতি নেওয়া হয়েছে পরে, আমি তখন চেন্নাইতে, আমি তখন পোস্টেড, তখন ফেরত এসে শুনি ছবি হচ্ছে না। কিসের ছবি বলে জমা দেওয়া হয়েছে। আমি বললাম আমি চিত্রনাট্য দেখতে চাই। দেখলাম চিত্রনাট্য, হয়নি কোনো কিছু হয়নি। এটা তবুও করলো সে, এবং আমি সেই ছবিটা আমি দেখেছি, কিন্তু ভীষণ হতাশ। কারণ মূল যে থিমটা, ওটাই ধরতে পারেনি। এনিওয়ে, আপনার নিজের একটা উদ্যোগ হয়তো নেওয়া উচিত আপনার বইগুলোতে একটা দুটো ছবি করার। এখন সরকার এখন অনুদানও দিচ্ছে, অনেকগুলো স্বল্পদৈর্ঘ্য ছবি কিশোর ছবির জন্য প্রতি বছরে দেয়। এই বছরে 10টা ছবিকে দিয়েছে আর কি। আমার মনে হয় এই সমস্ত ক্ষেত্রে, এবং সেখানে শিশুদের ছবির একটা ক্যাটাগরি আছে আর কি। হ্যাঁ, আমার মনে হয় আপনার বইগুলোতে অনেক কোটাই আসলে চলচ্চিত্রে রূপান্তরিত হতে পারে, সার্থক চলচ্চিত্র হয়ে উঠতে পারে, এবং সেটা হওয়া খুব দরকারও আছে। কারণ এখন অডিও ভিজুয়ালের যুগ, কিশোরদেরকে, বাচ্চাদেরকে আসলে ছবির ভিতর দিয়ে হয়তো আরো একটু বেশি আকৃষ্ট করা যাবে বইয়ের প্রতি, ইতিহাসের প্রতি, দেশের প্রতি। তো আমরা শেষ করার আগে যে আমরা বলে থাকি যে জুমে যারা আসেন দু একজন, তারা যদি একটু অংশগ্রহণ করেন, একটা প্রশ্নোত্তর পর্ব, মুক্ত আলোচনা, বা এমনিতেই অনুভূতি প্রকাশ। আমি এখানে খুব সৌভাগ্যবান মনে করছি নিজেকে, আজকে আমি মিতা রহমানকে দেখতে পাচ্ছি। আমাদের মিতা আপা বিশিষ্ট অভিনেতা, নাট্যজন, এবং যিনি ব্যক্তিগত জীবনে আজকের অতিথি কাইজা চৌধুরীর বোন। তা আমি শুরুতে অনুরোধ করব মিতা রহমান যদি কিছু একটু বলেন, এরপর আরো দুজন আছেন, মাজিদুর রহমান আছেন এবং মাহি আবরার আছেন, তারাও যদি কিছু বলতে চান। মিতা আপা, আপনি যদি কিছু বলতেন আজকে আপনার ভাইকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভাইয়ের কাইজা চৌধুরী আমার বড় ভাই, তো সেটা তো একটা ভীষণ একটা ব্যক্তিগত একটা সম্পর্ক, তাই না? তো এটার মধ্যে এই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা করার তো আর কিছু নেই, এবং সেটা করতেও চাই না। সেটা যে জায়গায় আছে সেখানেই আছে। আমার ভীষণ প্রিয় এবং সম্মানিত একজন, যাকে আমি ভীষণভাবে সম্মান করি, সে আমার বড় ভাই। আর দু একটা কথাই জাস্ট আমি বলতে চাইছি ওর ব্যাপারে, ব্যক্তিগত অবস্থান থেকে, খুব বেশি কিছু বলবো না।
একটা কথা বলবো যে ও তো লেখে বটে অবভিয়াসলি, কিন্তু আমার সবসময় মনে হয়েছে ও যদিও পেশাগতভাবে ও একজন ভীষণ উচ্চ পদস্থ একজন ব্যাংকার, কিন্তু আমার সবসময় মনে হয়েছে ওর মন এবং প্রাণ সবসময় থেকে গেছে লেখাতে, এবং ও কিশোরী থেকে গেছে এই সেই একটা দায়বদ্ধতা থেকে। আমার মনে হয় একটা তো হলো যে সেটা ওর প্যাশন, ও ভীষণ ভালো লেখে এবং এটাই ওর প্যাশন, এবং সে কিন্তু একটা দায়বদ্ধতা আছে। ওই দায়বদ্ধতা থেকে আজকে কথাবার্তা বলার পরে ও শুনে, এবং ব্যক্তিগতভাবে আমি যেসব শুনেছি ওর কাছ থেকে কথাবার্তায় এত বছর ধরে, তো সেই দায়বদ্ধতাটা আমি ভীষণ রেসপেক্ট করি যে ও কাজ করে যাচ্ছে। আর ও আসলেই ভীষণ একজন প্রাইভেট একজন মানুষ, নিভৃতে কাজ করে যায়, এবং নিজের গুণগান বা আমার বইটা পড়ো বা আমি এটা করছি এটা করছি এটা কিন্তু কোনোদিন করেনি। এবং হয়তো এর জন্য হয়তো অনেকে হয়তো ওকে চেনে না বা ওর গল্প ওর বই হয়তো পড়ে না, আই ডোন্ট নো, কিন্তু মানে ওর পার্সোনালিটিটাই এরকম, ওর ব্যক্তিত্বটাই এরকম। তো ওটাই আমি সম্মান করি। কেননা আবার আজকাল যা হয়েছে বেশ কিছু বছর ধরে, যে নিজের ঢোল অনেক পেটায় অনেকে আর কি, পেটাতে পেটাতে বোধহয় ঢোলটা ভেঙেই যায়। তো ও যেখানে আছে সেখানেই থাকুক আমার মতে। ও আমাদের ফ্যামিলির, যেটা আমি বলবো আমাদের পরিবারের, ও হলো হিস্টোরিয়ান। ওই লেখে সবকিছু, এবং ওর সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে সব মনে আছে। এই যে ও যে বছরগুলো বলছিল, যে ইয়ার দ্য ওয়ান্স হি ওয়াজ টকিং অ্যাবাউট, এগুলো সব ওর মনে আছে। আমার তো মনে নেই, আমার মাথায় কখনোই থাকে না এই এই বছরগুলোর কথা। সেটা মনে আছে, এবং আমার আমার ইচ্ছা, যে আমার আশা প্রত্যাশা ওর কাছে যে সেগুলো লিখে যাবে, যেন আমরা আবার পরে আমাদের ছেলেমেয়েরা যেন জানতে পারে, ছেলে মেয়ে নাতি নাতনি ওরা যেন জানতে পারে কখন কি ঘটেছে। কেন আমার কাছ থেকে তো সেটা জানবে না, কারণ আমার মনে থাকে না। ব্যক্তিগত সেটা বলছি। আর আরেকটা আছে যে যদিও অনেক কিছু হতাশাজনক ওর কাছ থেকে যেগুলো শুনলাম, যেটা আমাকেও হতাশ করেছে, কিন্তু তারপর আমি বলবো যে আমাদের মনে হয় হতাশটা হওয়া উচিত না, কেননা প্রজন্ম পাল্টাচ্ছে এবং নতুন প্রজন্মের জন্য লিখে যাবে কায়েসার চৌধুরী, তাই না? আমার মতে তার তো সেটা করা উচিত এবং করে যাবে। এবং ওর কিছু কিছু গল্প আমার মনে হয় ভীষণভাবে চলচ্চিত্র করা, ওটাকে বেস করে সেটা ভীষণভাবে করা উচিত আমার মতে। যদিও আমি চলচ্চিত্র বানাই না, আমি শুধুমাত্র অভিনয়টা করি, কিন্তু সেই কাজগুলো করা উচিত। এবং ওর গল্পগুলো আমার মতে অনুবাদ করা উচিত। তাহলে যারা নাকি যে যে প্রজন্ম, বাঙালিরা তো অনেক আছে তাই না এখন সারা পৃথিবী জুড়ে, আমি তো এখন বাংলাদেশে নেই, তো যারা আছে তাদের তাদের সন্তান, তারা যারা আছে পরের প্রজন্ম, তারা যেন জানতে পারে। তো ওটা যদি অনুবাদ করা যায়, বাংলায় তো থাকবেই নিশ্চয়ই, কিন্তু অনুবাদ যদি করা এমনকি যায় বাংলাদেশেও এখন ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে মেয়েদের সংখ্যা তো অনেক অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ, তাদেরকেও যদি আমাদের সাহিত্য জানাতে চাই, হয়তো সেটাও কাজে লাগতে পারে, অনুবাদ হলে। হ্যাঁ, সেটাও কাজে লাগবে। হ্যাঁ, তা বটে, কিন্তু আমি আবার ভাবি যে বাংলাদেশে বাঙালি বাচ্চারা যারা আছে, যারা বাংলা, তাদের ইংরেজিতে পড়ার মানে তারা বাংলাই পড়বে, কেন পড়বে না, না? ইংরেজি তাদের মিডিয়ামে তো বাংলা বাংলা পড়ে না, তো যেটা আমরা আলোচনা, ইংরেজি মিডিয়ামের একদমই বাংলা পড়ে না, একেবারেই পড়ে। মন্দের ভালো হিসেবে অন্তত ইংরেজিতেও যদি পড়ে, আমার মুক্তিযুদ্ধটা সম্পর্কে জানলো, আমাদের সেই সময়টাকে জানলো, সেই জন্য বলেছি। সেটা যদি করা যায় ঠিক আছে। হ্যাঁ, ঠিক, আই এগ্রি। যদিও মৌলিক ব্যাপারে আমার একটু ব্যাপার আছে, দ্বিধা আছে, যে ওরা কেন বাংলা বলতে পারবে না বা বাংলা জানবে না, জানা নাকি। আমি তো এখন ইংল্যান্ডে আছি, তো ইংল্যান্ডের বাচ্চারা তো ইংরেজি বলে, হ্যাঁ, এবং হয়তো অন্য ভাষাও জানবে, কিন্তু আমাদের বাঙালি বাচ্চারা কেন, বাংলাদেশের থেকে কেন তারা বাংলা জানবে না, সেটা তো আমার কাছে একটু সমস্যা লাগে ভাবতে। আর
ফিল্ম সোসাইটির কথা আপনি বলেছেন একটু আগেই বলেছেন, আমি ভাবছিলাম কখন আপনি এই কথাটা উত্থাপন করবেন। আমি ভাবছিলাম যে এটা নিয়ে কোনো আলোচনা হবে না, কারণ আমি জানি, ছোট থাকতেই জানি যে আমার ভাই এটার সাথে কিভাবে জড়িত ছিল, এবং প্রথম থেকে আই থিঙ্ক হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স, অ্যান্ড না তা না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ওটার সাথে তুমি জড়িত ছিল, তাই না? ফাউন্ডেড হয়েছে 63 তে। আচ্ছা আচ্ছা। 63 তে, I joined in 68. Oh, I see. Okay, sorry. এমনকি আমি কাইজার চৌধুরীর সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো ধরনের কারো মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করার কোনো সুযোগ আমার ছিল না, কিন্তু আমি ওনার নম্বরটা জোগাড় করেছি আসলে আমার ফিল্ম সোসাইটির যোগাযোগ কাজে লাগিয়ে। গাইজার ভাই ফিল্মেন আপনাদেরই বন্ধু মাহবুবুল আলম, ওনার কাছ থেকে আমি আপনার নম্বরটা নিয়েছি আর কি, নিয়ে তারপর সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। আর জাস্ট ছোট্ট একটা কথা বলে আমি আর কথা বেশি বাড়াবো না, আমি জাস্ট একটা কিছু বলতে চাচ্ছি যে ও কিন্তু, আমি জানি না এই কথাটা হয়তো বলা হয়নি, যে ও কিন্তু প্রথম ইংরেজিতে লিখতো, শুরু করেছিল কিন্তু ইংরেজিতে লেখা, তাই না? তারপর এক সময় ও ভাবলো আমি কেন ইংরেজিতে লিখছি, আমি বাংলায় লিখবো। এবং আমরা সবাই, আমরা 3 ভাই বোন ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছি, তাই না? আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি। তো পড়েছি তো আমার বিশেষ করে 3 ভাই বোনের মধ্যে আমার বাংলাটা সবচেয়ে খারাপ। কিন্তু কাইজার চৌধুরী যখন বাংলায় লেখা শুরু করলো, তখন মনে হয়নি এরপরে যে ও কখনো ইংরেজিতে লিখতো, কারণ এত এত মানে ভালো হলো ওর বাংলা, এত সমৃদ্ধ হলো ওর বাংলায় লেখা, যে তখন মানে 2 ভাষাই ভীষণ ভালো লেখে, কিন্তু যখন লেখা শুরু করলো বাংলায়, এবং মাথায় বোধহয় কিছু একটা হলো যে আমি বাংলায় লিখবো। এবং যেহেতু আমি খুব পিছিয়ে ছিলাম সবসময়, এবং বেশিরভাগ আমার জীবনের বেশিরভাগ সময় আমি এখন বিদেশেই কাটিয়েছি, আমি বাংলায় লেখা শুরু করতাম। তখন তো চিঠিপত্র আদান প্রদান হতো, তা আমি বাংলায় লিখতাম। তো একসময় আমার বড় ভাইটি আমাকে লিখে বললো যে আল্লাহর ওয়াস্তে তুমি বাংলায় লিখো না, কেননা আমার খুব কষ্ট হয় তোমার বাংলার লেখা দেখলে, এবং আমি একটা জিনিস করছি, কেউ একজন যখন আসবে তোমাকে একটা জিনিস পাঠাবো। তো ঠিকই সে আমাকে পাঠালো, সে আমাকে একটা অভিধান পাঠালো, একটা ডিকশনারি পাঠালো, এবং আমাকে তখন তার কাছে প্রমিস করতে হলো যে আমি সেই ডিকশনারিটা দেখে যেন আমি ওকে চিঠি লিখি, যেন আমি এত ভুল না করি বানান। এবং সেই ডিকশনারিটা আছে আমার কাছে, আমি সেটা এখনো ব্যবহার করি। যে কিন্তু ওর সঙ্গে আমি এখন আর বাংলায় লিখি না, কেননা আমার ভীষণ ভয় লাগে যে ও কখন আবার আমাকে মানে ছিঁড়ে ভেড়ে খাবে আর কি। তো ওর প্রতি আমার রেসপেক্ট, যেটা মানে ব্যক্তিগতভাবে যেটা বলছি, সে আমার বড় ভাই, আমাদের সবচেয়ে বড় ভাই, সম্মানটা আছে, সবসময় থাকবে। ভীষণ ভালোবাসি ভাইকে। আমি জাস্ট একটু আমার হাজবেন্ডকে একটু নিয়ে আসবো, যেন একটু হ্যালো বলতে পারে, যদিও আমি একটু অফ মানে মাইক ইয়েটা অফ করি, তারপর আসছি। ওকে, থ্যাংক ইউ। কাইজার ভাই, যদি এই সময়টা আপনি যদি কিছু প্রতিক্রিয়া বা কিছু একটা বলতেন আপনার বোনের উদ্দেশ্যে বা বোনের কথার পরিপ্রেক্ষিতে যদি কিছু বলতে চান। ওর কি সাধ্য আছে আমার বিরুদ্ধে কিছু বলার? সত্যি খুবই ভালো লাগলো। তবে উনি একটা অনুরোধ করে গেছেন আপনাদের পারিবারিক ইতিহাসটা যেন আপনি ধরে রাখেন আর কি আপনার লেখার মাধ্যমে, সেইটা মনে হয় আপনার মানে তাকে বিমুখ করা ঠিক হবে না আর কি। চাই স্কুলে ওই আমার বরাবর ছিল যে আমি পাশ করে সায়েন্স গ্রুপে, শাহিদ, হ্যাঁ ঠিক আছে, আমরা শাহিদের কাছ থেকে শুনি বরং। হ্যাঁ মিতাপা, হ্যাঁ বলুন। Hello Shahid. Hello, good to see you. And you, yeah, absolutely. You're looking so young. Okay, just had a hair. There was a hair-raising story to tell. You know, a haircut today.
I had one a few days ago only, after many weeks. আমি আর এখন ওর চুল কেটে দেই না, এখন এখন নাপিতের কাছে গিয়ে চুল কাটতে পারে। আমি দুবার কেটেছি লকডাউনের সময়, খুব অবস্থা খারাপ হয়ে গেছিল বেচারার। Nice to see you. Yeah. Thank you, Shahid bhai. We'll speak to you again later. Okay. Thank you very much, Shahid bhai. Okay. আমাদের এখানে আরেকজনকে আমি দেখতে পাচ্ছি, মাজেদুর রহমান। তার ভিডিওটা অন হতে বুঝতে পারলাম এনাকে আমি চিনি আর কি, চেহারা দেখে মনে হচ্ছে আর কি আমার সেই বিদ্যালয়েরই আমার অগ্রজ একজন। তো মাজেদ ভাই যদি কিছু বলতেন। আনমিউট কাইজার ভাই, আমি সো সরি আই মিসড মোস্ট অফ ইট। তার কারণ হলো আমি আজকে হঠাৎ, আমি সাধারণত ফেসবুকে খুব একটা যাই না, আজকে সকালে দেখলাম আমাদের এই পাগলা ছোট ভাইটা আপনাকে নিয়ে একটা মানে একটা প্রোগ্রাম করছে। তো আমি সাথে সাথে আপনার কনফার্ম করে দিলাম যে আমি থাকবো, কিন্তু আবার ভুলেই গেছি। আসলে ওই ফেসবুকের সাথে আমি খুব একটা, কিন্তু এই ছুটির কারণে একটু 2 দিন ধরে একটু ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম। সো নাইস টু সি ইউ গাইজ ভাই। খোরশেদ, কাজী ভাই সম্পর্কে এটা বলতে পারি, প্রায় 40 বছর ধরে ওনাকে দেখছি। আমাদের ব্যাংকার, বিখ্যাত ব্যাংকার, আমার বসও বলতে হবে, বিভিন্ন সময় একসঙ্গে কাজ করেছি। কাজের চাইতে বেশি যেটা করেছি আমাদের সেটা হলো হিউমার। এবং এখনো প্রতিদিনই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং মানে কত কঠিন বিষয়গুলো, সাধারণ বিষয়গুলো উনি কোথা থেকে কোন একটা মার প্যাচ দিয়ে কোন একটা শব্দ ব্যবহার করেছে, উনি কোথা থেকে কোথায় নিয়েছেন আমাদেরকে। মানে বিলিভ মি, হি ইজ দ্য সিনিয়র মোস্ট ইন আওয়ার গ্রুপ, বাট এট দ্য সেম টাইম প্রবাবলি আমার মনে হয় মোস্ট ইয়াং অ্যাট হার্ট, এবং আমাদেরকে একদম পাগল বানিয়ে ছাড়েন। সো আর এইটুকুই বলবো। আর কাজী ভাই, আমি আপনার সম্পর্কে বেশি কিছু, আবার কারণ মানে ঢাকার শোনো গ্যান্ডারিয়ার থেকে শুরু করে উনি মানে বোধহয় উত্তরা পর্যন্ত প্রতিটা রাস্তা, প্রতিটা ব্রেক, প্রতিটা বাড়ি, প্রতিটা মানুষের সম্পর্কে এত ওনার মানে বিস্তারিত জানতে হলে পরে কাজী ভাই ইজ দ্য অনলি রিকোর্স ফর আস। অন দি আদার হ্যান্ড, ওনার বইগুলো, মানে একটা জিনিস কাজে, আপনি যতই যা বলেন না কেন, আপনি কিন্তু কাজে অনেক ফাঁকি দিতেন। মাঝে মধ্যে দেখতাম একটা লোক মানে চুপ করে এসে বসে আছে এক কর্নারে, কি ব্যাপার, যে উনি এমডি সাহেবের সঙ্গে দেখা করবেন। আচ্ছা, উনি কে? চুপচাপ কোনো কথা বলে না। পরে কাজে ভাই হয়তো লাঞ্চ টাইমের সময় কোনো বা অন্য পরে কোনো সময় কথা বলতে বলতে ওই পাঞ্জেরি, তারপরে কি সব পাবলিশার, হ্যাঁ, তো ওইগুলো জানতে পারতাম। এট দ্য সেম টাইম ওনার ওই যে 21শে পদক পেলেন, তারপরে শিশু একাডেমি পদক পেলেন। তো সেগুলা কিন্তু কাজী ভাই, মিতাপা যেটা বলছিলেন, কাজী ভাই কিন্তু নিজের সম্পর্কে কিচ্ছু বলতেন না, বাট আমরা ঠিকই কিছু কিছু বের করে নিয়ে আসতে পারতাম, কিছু কিছু খবর পেতাম। তারপর ওইগুলো নিয়ে কাজী ভাইকে যখন অ্যাটাক করতাম, কাজী ভাই তো মানে আবার আরেকটা নতুন একটা মোড় ঘুরিয়ে আমাদেরকে অন্যদিকে নিয়ে যেতেন। তবে কাজী ভাই, আমাদেরকে আপনি একদিনও খাওয়ান নাই, আপনার এত সব অ্যাওয়ার্ড পেলেন, এত সবকিছু করলেন, কাজী ভাই থেকে কিন্তু মানে একটা পয়সা বের করতে পারবো না। মানে উনি কিন্তু ওই জায়গাটা একদম সাংঘাতিক হিসাব। সেটাই বলতে যাচ্ছিলাম যে ব্যাংকার মানে কি, মানে আমার মনে হয় ব্যাংকিং জগতে যতগুলো কেস হয়েছে, ঋণ খেলাপি হয়েছে, কাজী ভাই ওই জগৎটা যদি খুলে লেখালেখি করতেন, তাহলে বোধহয় মানে আরেকটা নতুন চ্যাপ্টার অ্যাড হতো। হ্যাঁ, সো কাজী ভাই, আর বেশি কিছু বলবো না, আপনার অনেক সিক্রেটস পাবলিকলি বলার ঠিক হবে না। বাট কাজী ভাই, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ মাজেদ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ধন্যবাদ মাজেদ ভাই। আমার ধারণা ওই যে কায়সার ভাইয়ের যে এই রসবোধ, হ্যাঁ, তার শ্লেষ, ব্যঙ্গ, কৌতুকবোধ, এটা তিনি পেয়েছেন কোথায়? শিবরাম চক্রবর্তীর কাছ থেকে, বিশেষ করে পানের ক্ষেত্রে। পানের রাজা শিবরাম, আমি শুনেছি কায়সার ভাই অনেক দিক থেকে কোনো অংশেই কম যান না আর কি। তো অনেক ধন্যবাদ মাজেদ ভাই, মিতাপা। আমাদের জুম ঘরে আরো একজন আছেন এখন, মাহি আবরার, যার কথা আমি বলেছিলাম, সবেধন নীলমণি আমার একজন অবধারিত অংশগ্রহণকারিনী, ঘরের মানুষ বলে আর কি আমাকে
পেছন থেকে একটু চাঙ্গা করে রাখা যদি আসেন। মাহিয়া আবরা যদি কিছু বলতে চায় আজকের অতিথি সম্পর্কে, মাহিয়াকে আমি অনুরোধ করছি। না, খুব ভালো লেগেছে ওনার কথা শুনে আর কি। আর মিতাপাকেও দেখলাম অনেকদিন পরে। আমার একসময় খুব প্রিয় ছিল মিতা রহমানের অভিনয়, আমাদের ইয়াং বয়সে উনি অনেক ইয়ে ছিল। আর উনারই যে ভাই, এটা আজকে জানলাম, এটা আগে জানতাম না। আর আলোচনা তো ভালো লেগেছে, ভালো থাকবেন। আপনি আরো লিখে যান, নিভৃতে হলেও লিখে যেতে হবে আর কি। ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে লাইভে খুব বেশি মন্তব্য আজকে আমরা পাইনি। আক্তারি মুমতাজ, আমাদের প্রাক্তন সংস্কৃতি সচিব, তিনি আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। তিনিও কিন্তু শিশু কিশোরদের নিয়ে খুব কাজ করেন, খুবই আগ্রহী এই সাংগঠনিক বিষয়গুলোতে। মিস্টার হান্নান নামে একজন আছেন আমাদের নিয়মিত দর্শক, তিনিও দেখেছেন এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। চমৎকার কিশোর লেখকের গল্প, অভিনন্দন অভিনন্দন। আর হাসে মহিবুল্লাহর কথা আমি বললামই, কাইজার ভাই আমিও দেখছি ব্রাসেলস থেকে, আর তিনি আত্মজীবনী লেখার ব্যাপারে অনুরোধ জানিয়েছেন। এছাড়া যারা যারা জানান দিয়েছেন অনুষ্ঠানটি দেখছেন বলে, তাদের মধ্যে চট্টগ্রাম থেকে সামিনা করিম একজন আর্টিস্ট আছেন, স্কাল্পচার, তিনি আছেন। সুশান্ত অধিকারী আরেকজন শিল্পী, তিনি আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এলহাম হোসেন একজন অধ্যাপক অনুবাদক, তিনি আছেন। মাহবুব মুর্শিদ আরেকজন অধ্যাপক সাহিত্যিক, সফিউল আজম সাহিত্যিক। এরা কয়েকজন মিলে দেখেছেন এবং আপনার অনুষ্ঠানটার প্রতি তাদের ভালো লাগা প্রকাশ করেছেন। তো আমি অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আমরা যেটা করে থাকি, আমন্ত্রিত অতিথির সকণ্ঠের একটা পাঠ শুনে থাকি আর কি। আমরা কাইজার ভাইকে অনুরোধ করবো তার নিজের লেখা থেকে ছোট্ট একটি অংশ আমাদেরকে পড়ে শোনানোর জন্য। একটা ছোট্ট একটা অংশ, একটা গল্প আছে, ওটার নাম হচ্ছে মুজিবুরের বাড়ি ফেরা। অবভিয়াসলি এটা ৭১ আশ্রয়ী। তো ছেলেটি হচ্ছে টিঙ্কু, প্রধান চরিত্র। তো টিঙ্কু আবার প্রক্সি শব্দটার সাথে পরিচিত হলো ওই কদিন আগে। এটাকে প্রক্সি বলে কারণ টিঙ্কুর বড় ভাই তার বন্ধুরা নাকি প্রক্সি দিয়ে থাকে, প্রক্সি দিয়ে নাকি ক্রিকেট খেলা দেখতে যায়, তো কেউ থিয়েটার দেখতে যায়, কেউ এটা করে সেটা করে, আরেকজন প্রক্সি দেয়। তো টিঙ্কু যুদ্ধে গেল, যুদ্ধে গিয়ে মিজানুরের সাথে পরিচয় হলো। মিজানুর গায়ের ছেলে, যুদ্ধে এসছে কারণ ওর মা বলেছে যুদ্ধে যেতে, এবং মা বলেছে যুদ্ধ শেষে তুই যখন বাড়ি ফিরবি তোর নাম পাল্টে আমি মুজিবুর রাখবো। তো সেই একটা অপারেশনে মিজানুর শহীদ হয়। তো মিজানুরের আর বাড়ি ফেরা হলো না, যুদ্ধ শেষ। এখন টিঙ্কুর বাড়ি ফেরার কথা ঢাকায়, কিন্তু টিঙ্কু ঢাকায় আসলো না, সে যাবে মিজানুরের বাড়ি। প্রক্সি দিতে হবে, তো মায়ের কাছে যাবে। তো শেষের দিকে আছে ক্যাপ্টেন তার কোম্পানির সদস্যদের জড়ো করে বললেন, এখন আমরা একটু জিরিয়ে নিয়ে কিছু খাওয়া দাওয়া সেরে নিই। কিছুক্ষণ পরে আমাদের কমান্ডার ব্যাটালিয়নের সবাইকে নিয়ে উপস্থিত হবেন, তারপর পশ্চিম দিকের এই রাস্তা ধরে আমরা ঢাকার দিকে এগোবো। এসো এখন কিছু খেয়ে নিই। সবাই তখন একটা ভাঙাচোরা রেস্টুরেন্টের ভেতরে বাইরে
ভিড় জমালো এক টিঙ্কু বাদে। টিঙ্কু খাওয়া দাওয়ার ব্যাপারটা শিখে তুলে ভিড় থেকে আলাদা হয়ে একাকে ভাবতে লেগেছে তখন। টিঙ্কু পশ্চিম দিকে তাকায়, ওদিকে নাকি ঢাকা শহর, ওর ফেলে আসা ঘর, বইপত্র, ঘুড়ি লাটাই। আচ্ছা, ওদের বাড়িটা নিশ্চয়ই এতক্ষণে রাজাকার মুক্ত, তাই না? তাই তো হবার কথা। মেজু কাকু, ছোট কাকু ওরা বেঁচে আছে তো? ওরা নিশ্চয়ই বাড়ি ফিরে যাবে, তারপর কোনো স্বস্তির চাকরি বাকরিতে ঢুকে পড়বে। বাবা, বড় কাকু কেমন আছে ওরা? বাবা নিশ্চয়ই ওকালতিতে মন দেবে। বড় কাকু কলেজে আর চাচি রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়বে। কেমন আছেন দাদি আম্মা? টিঙ্কুর জন্য মন খারাপ করে নেই তো? টিঙ্কুর এতদিন চুল ছাটা হয়নি বলে রাগ করবেন নাকি? দাদা যান এতদিন নিশ্চয়ই টিঙ্কুর কথা ভুলেই বসে আছেন। আর রিঙ্কু ভাই, ও নিশ্চয়ই ফের মেতে উঠবে ওর ইয়ার বন্ধু নিয়ে। চিঙ্কু নিশ্চয়ই ফের স্কুলে যেতে শুরু করবে। আব্দুলের মা আর রহমত ওরা কেমন আছে? আচ্ছা, টিঙ্কুর জন্য ওরা সবাইকে উতলা হয়ে আছে? আর 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 মিজানুরের মা, কার জন্য অপেক্ষা করে আছে মিজানুরের মা? কেমন আছে মিজানুরের মা? টিঙ্কু তখন চোখ ফিরিয়ে উত্তর পানে তাকায়। ওর দৃষ্টিটা সেই মফস্বল শহরের ঘর, দালান, দোকানপাট, সরু গলিপথ, গাছগাছালি ছাড়িয়ে দূরে, বহু দূরে গিয়ে আছড়ে পড়ে মিজানুরদের গায়ে। তারপর তারপর কেন যেন কোন অজানা অচেনা কারণে ভয়ঙ্কর সুন্দর সিদ্ধান্ত নিয়ে ফেললো টিঙ্কু। কিরে, আকাশের দিকে তাকিয়ে কি এত ভাবতে লেগেছিস? পিঠে একটা চাটি পড়তেই চটকা ভেঙে টিঙ্কু ঘাড় ফিরিয়ে দেখে সালাম। কখন যে ওর পেছনে এসে দাঁড়িয়েছে টিঙ্কু টেরটিও পায়নি। ভাবনাগুলো দূরে ঠেলে চমক ভাঙা গলায় টিঙ্কু বলল, কে? ও তুই কিছু বলছিলি? বলছিলাম কি এত ভাবতে লেগেছিস? এদিকে খেতেও তো এলি না, এখন ট্রাকে চেপে বসগে, বাড়ি যেতে হবে না? বাড়ি? টিঙ্কু অস্ফুটে বলে। বাড়ি মানে ঢাকায়, ঢাকার পথে রওনা দেবো একটু একটু বাদে। নে এখন ট্রাকের ওপর উঠে বস। টিঙ্কু সালামকে অবাক করে দিয়ে সাবলীল গলায় বলল, কিন্তু আমি তো ঢাকায় ফিরছি না, আমি গাঁয়ে যাচ্ছি, মায়ের কাছে। তোদের গাঁ? তোর মা? তার মানে? সালাম যথেষ্ট পরিমাণে দিশেহারা হলো। এই রাইফেলটা ক্যাপ্টেন স্যারকে দিয়ে দিস, বলিস আমি দিয়েছি। সালাম টিঙ্কুর রাইফেলটা হাতে নিয়ে আরো অধিক পরিমাণে দিশেহারা হয়ে দাঁড়িয়ে থাকে। উত্তর পানে হাঁটতে শুরু করে টিঙ্কু। 10 কদম এগিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে সালাম তখনও আক্কেল গুরুম অবস্থায় দাঁড়িয়ে। টিঙ্কু দূর থেকে সালামকে উদ্দেশ্য করে বলল, পারলে আমাদের বাড়িতে গিয়ে খবর দিস ওদের, বলবি ভালো আছি। আর আমার ভাইয়া মানে রিঙ্কু ভাইয়ের সাথে দেখা হলে বলবি আমি এক যুদ্ধ বন্ধুর হয়ে ওর মায়ের কাছে প্রক্সি দিতে যাচ্ছি, বলতে ভুলবি না কিন্তু। সালামের মাথাটা ততক্ষণে গুলিয়ে গেছে, ঘাড়টাকে তাই একটু হেলিয়ে দিল। টিঙ্কু হাঁটছে, দৃষ্টিটা উত্তর পানে, দৃষ্টিতে শূন্য শূন্য ভাব। ওই শূন্যতার মধ্যেই দেখতে পেল একটা যুদ্ধ বিধ্বস্ত গ্রাম। টিঙ্কু আরো দেখতে পেল উঠোনে মিজানুরের মা একলাটি দাঁড়িয়ে, পরনে লাল পেরে সবুজ শাড়ি, হাতের উপর চুড়ি, নাকে নোলক, মাথায় ঘোমটা, কপালে হাতের তালুর ঝাঁপি। চোখ দুটোকে রোদের আড়াল করতে হবে তো। চোখ দুটো অবশ্যই মেলে দেয়া দক্ষিণের খাল পাড়ের দিকে। তার মিজানুর ফিরে আসবে এক্ষুনি, তারই প্রতীক্ষায় মা দাঁড়িয়ে। মা কথা দিয়েছে আজ থেকে যুদ্ধজয়ী মিজানুরকে মুজিবুর নামে ডাকবে সে। দেখা হলে প্রথমেই মা বলবে, মুজিবুর তুই এলি বাবা? হঠাৎ মা দেখে খালের ধার দিয়ে মা 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 চিৎকার করতে করতে টিঙ্কু ছুটে আসছে। ছুটতে 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 একেবারে বাড়ির উঠোনে। টিঙ্কুকে দেখে মা বলল, মুজিবুর তুই এলি বাবা? বলে টিঙ্কুকে আরো এক নজর ভালো করে দেখে মনে কেমন দোমনা ভাব জাগে। টিঙ্কুর ডাইনে বাঁয়ে মায়ের চোখ দুটো কাকে খোঁজে যেন।
টিঙ্কু বলল, হ্যাঁ মা, আমি তোর মুজিবুর, ফিরে এসেছি, যুদ্ধ জয় করে ফিরে এসেছি মা, চেয়ে দেখ। ফিরে এসেছিস, কিন্তু আমার সেই মুজিবুর কই? টিঙ্কুর বুকে মাথায় রেখে মা বলল, তোর আবার কোন মুজিবুর? আমি তো সেই, চিনতে পারছিস না মা? তা চিনবি কেমন করে? যুদ্ধ করতে করতে বদলা নিতে নিতে চেহারাটা অন্যরকম হয়ে গেছে, তাই চিনতে অসুবিধা হচ্ছে তোর। বললেই হলো, মায়েরা যে সব জানে, মায়েদের কাছে লুকোনো যায় না যে কিছুই। টিঙ্কু বুঝে নিল মা জেনে গেছে তার মিজানুর আর কোনোদিন মুজিবুর হয়ে ফিরে আসবে না। অন্য এক নতুন এক মুজিবুর তাকে এখন বুকে আগলে আছে। টিঙ্কুর বুক থেকে মাথা তুলে টিঙ্কুর গালে হাত বুলিয়ে মা বলে, কোন মায়ের কোল খালি করে এলি রে তুই? টিঙ্কু সোহাগ সোহাগ গলায় বলল, কোল আবার খালি করলাম কবে? তোর কোলেই তো ছিলাম, যুদ্ধে গিয়েছিলাম তোর কথায়, আর তোর কথায় এই তো ফিরে এলাম। কেন এলি রে বাপ? বারে, আসবো না কেন? আমাদের গায়ের চেহারাটা পাল্টে ফেলতে হবে না? গায়ের এখন লন্ডভন্ড অবস্থা, সব ঠিকঠাক করতে হবে না? গোছগাছ করতে হবে না? গায়ের দুষ্ট মানুষদের তাড়াতে হবে না? গায়ের চেহারাটা পাল্টে না ফেললে বঙ্গবন্ধুর স্বপ্নটা যে কোনোদিন পূরণ হবে না। একটা যুদ্ধ শেষ হয়েছে, একটা নতুন একটা যুদ্ধের শুরু করতে হবে যে। নতুন যুদ্ধ? হ্যাঁ, বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ার স্বপ্ন। এটার কথাই তো তুই বলেছিলি মিজানুরকে, কি বলেছিলি না? মিজানুরের নাম শুনে মা একটু ডুকরে উঠলো কেবল, হাউমাউ করে কাঁদলো না। নতুন যুদ্ধের শুরু হতে যাচ্ছে, আজ থেকেই বোধ করি যুদ্ধের ময়দানে কাঁদতে নেই। মা ফের টিঙ্কুর বুকে মাথা রাখে, জিজ্ঞেস করে, আর আসল মুজিবুর কই এখন? বঙ্গবন্ধুর কথা বলছিস তো মা? মা আবারও টিঙ্কুর বুক থেকে মাথাটা সরিয়ে এবারে টিঙ্কুর মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, বঙ্গবন্ধুর কথাই বলছি। উনি এখনো পশ্চিমাদের হাতে বন্দী। টিঙ্কু মায়ের কাঁধ দুটোয় হাত রাখে। হায় হায়, এখনো বন্দী? যদি মেরে ফেলে তাকে? ওই খুনিদের বিশ্বাস কি? পাগল নাকি? ওরা বঙ্গবন্ধুকে মেরে ফেলবে এতটা সাহস ওদের নেই, হবেও না। উনি ফিরে আসবেন আমাদের কাছে। ফিরে আসবেন বলছিস তুই? ফিরে আসবেন বলছি তো। উনি মারা গেলেও ফিরে আসবেন, দেখিনিস বঙ্গবন্ধু বারবার ফিরে আসবেন আমাদের কাছে। বালাই সার, মারা যাবেন কেন বললি কেন? মা টিঙ্কুর মুখে হাত চাপা দেয়। মায়ের হাতটা সরিয়ে টিঙ্কু বলে, পশ্চিমাদের বিশ্বাস কি? মা টিঙ্কুর কাঁধে মাথাটাকে হেলান দিয়ে উদাস চোখ দুটো মেলে দেয় দূরে। মায়ের দেখা দেখি টিঙ্কু মাকে এক হাতে জড়িয়ে চোখ দুটো মেলে দেয় দূরে। বাড়ির উঠোন ছাড়িয়ে, নবান্নের মাঠ ছাড়িয়ে, খাল পাড় ছাড়িয়ে, দিগন্তের গাছ গাছালি ছাড়িয়ে, মায়ে পোয়ের দু জোড়া চোখ ভবিষ্যতের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রাণ ভরে দেখতে লাগলো। অসাধারণ। এরপরে আর আসলে আর কোনো কথা বলার সুযোগ নেই, অবকাশও নেই। আমরা শুধু এইটুকুই চাইবো যে নতুন যুদ্ধ, দেশ গড়ার যুদ্ধ, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের যুদ্ধটা যেন আমরা চালিয়ে যেতে পারি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আমাদের আজকের অতিথি কাইজার চৌধুরীকে। শুভরাত্রি।